হ্যালো লিসেনার, কেমন আছেন সবাই? আশা করব সব অনেক ভালো আছেন। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের চ্যানেলে। আমরা অনেক সময় দেখছি যে আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব না করে গল্প শুনছেন। আপনারা প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন যাতে করে আমরা আপনাদের জন্য কনটেন্ট বানাতে আরও বেশি বেশি করে উৎসাহ পাই। আর আমরা যে ধরনের গল্পগুলো করি, এই গল্পগুলো যদি আরও বেশি বেশি পেতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটির বেল আইকনটিও প্রেস করে দিবেন সাবস্ক্রাইব করার পাশাপাশি, যাতে করে আমরা নতুন কোনো ভিডিও আপলোড করলে আপনারা সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পেয়ে যান। আর আপনাদের সঙ্গে আছে আমি ইফতি। চলুন বেশি দেরি না করে গল্পটি শুরু করি। ও, আর সম্পাদনার দায়িত্বে আছেন জীবন ভাই। তো চলুন গল্পে যাওয়া যাক। বাসর ঘরে বসে আছে আর ভাবছি, যার সাথে আমার বিয়ে হয়েছে, শালার থুকু ব্যাটাই আসলে একটা বজ্জাত। কতবার বিয়েটা ভাঙার চেষ্টা করছি, কিন্তু লাস্ট পর্যন্ত বিয়েটা হয়ে গেল। ব্যাটারে কতবার ফোন দিলাম বিয়েটা ভাঙার ব্যাপারে কথা বলবো বলে, কিন্তু তাও সে একই ফোন ধরে না। কিন্তু গোপন সূত্রে জানা গেছে ব্যাটারি বিয়েতে মত নাই। হয়তো প্রেম টেম আছে, কিন্তু বিয়ে করতেছে কেন? হয়তো চাপে পড়ি। যাকে আমার কি, আমি এসবের মধ্যে নেই। বিয়ে করতে চাই না কারণ আমার একেবারে ছোট্টবেলার থেকে শখ কোনো বিদেশি পোলারে বিয়ে করব। তবে আর জুটলো কই। তবে খুবিস ব্যাটাটাও কম না, ফর্সা লম্বা 6 ফুট তো হবেই। চেহারা এত মায়া আর সুন্দর যে আমি খালি ক্রাশের উপর ক্রাশ খাইতেছি। তাও নিজের স্বপ্নটা বাদ দিয়ে এই খবিশটার সাথে বিয়ে করার কোনো শখ ছিল না। এখন আসে পরিচয়। আমার নাম মীরা, অনার্সে উঠেছি, বাবা মায়ের একমাত্র আদরের মেয়ে। তবে মার কাছে ফাজিল আর বাবার কাছে তার প্রিন্সেস। দেখতে শুনতে আমি ভালোই। আর আমার বজ্জাত বরের নাম রায়ান, একটা বিশাল বড় কোম্পানির মালিক। ব্যাটা একটা খবিশ। খবিশ বলার কারণও আছে, আর তা হলো আমাকে যখন রায়ান দেখতে এসেছিল তখন আমি ওনাকে বলেছিলাম, ভাইয়া আপনি বিয়ে করবেন না বলে দিন। আসলে ভাইয়া আমার রিলেশন আছে, আর আমাদের বিয়েও হয়ে গেছে। কয়েকদিন পর বাবাকে বিয়ের ব্যাপারে বলতাম, কিন্তু তার আগে এগুলো হয়ে গেছে। তাই আমি আপনাকে বিয়ে করতে পারবো না। আপনি সবাইকে বলে দিন আপনি আমাকে পছন্দ করেন না, প্লিজ ভাইয়া। উনি কিছু বললেন না, শুধু একটা হাসি দিয়ে চলে গেলেন। আমি তো মনে মনে হেব্বি খুশি। ভাবছিলাম উনি বিয়েতে রাজি না, সবাইকে এটা বলবেন। কিন্তু ব্যাটা বজ্জাত, খবিশ, ন্যাংটি, অ্যানাকন্ডার বংশধর সবাইকে বলে নাকি সে বিয়েতে রাজি। ব্যাটা আসলে একটা বজ্জাত। এগুলো ভাবছি, হঠাৎ দরজা খোলার আওয়াজ হয়। দেখি আমার বজ্জাত বর আসছে। ভদ্রতার খাতিরে তাকে সালাম দিলাম। সে উত্তর দিল, তারপর বলল, আপনি তো মেবি জানেন আমার এই বিয়েতে মত ছিল না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বুঝেছি। এখন আপনি বলবেন আপনার একজনের সাথে ভালোবাসা আছে, আপনি তাকে অনেক ভালোবাসেন, তাকে বিয়ে করবেন। আমি আপনাদের মধ্যে কাবাব মে হাড্ডি হয়ে গেছে, কিন্তু আপনিও তো হয়েছেন। আমি তো আপনাকে বলেছিলাম বিয়ে না করতে, তাহলে কেন করলেন? কারণ আমি খুব ভালো করে জানি আপনার কোনো রিলেশন নেই। কিন্তু আপনি কিভাবে জানেন? আপনার কি মনে হয় রায়ন আহমেদ কাউকে বিয়ে করবে তার কোনো ডিটেলস না জেনে? জানেন যখন ভালোই হয়েছে। এখন আপনি টেনশন নিয়ে না, আমি আপনাকে ডিভোর্স দিয়ে দেবো। খুশি? কে বললো আমি এসবে খুশি? মীরার দিকে তাকিয়ে কিছুটা ঝুঁকে আর বাঁকে এসে বলল রায়ন কথাটা। মানে বিয়েতে আমার মত ছিল না বটে, কিন্তু এখন আমার মত পাল্টে গেছে। নাও আই ওয়ান্ট ইউ মাই সুইট হার্ট। রায়ান সব কথা মীরার উপর দিয়ে যাচ্ছে। মীরার তো মনে হচ্ছে তাকে একটা পাগলের সাথে বিয়ে দেওয়া হয়েছে। আল্লাহ, আমার বাপ মা আমার সাথে কি করলো? আমি ফাজিল, দুষ্টু, কালাবিলাই যাই হই না কেন, তাও তো আমার মা বাবার একমাত্র আদরের মেয়ে। তারা কিভাবে পারলো এমন একটা পাগলের সাথে আমার বিয়ে দিতে? রায়ান এতক্ষণ মীরার পাগল ছাগল কথাগুলো শুনছিল। মীরার কথা শুনে রায়ান তো রেগে আগুন হয়ে গেছে। তবে ভয়ের কোনো কারণ নেই, আপাতত আগুনে পুড়ে যায় নাই। কিন্তু রাগী কণ্ঠে বলল, হোয়াট ননসেন্স, তোমার মাথা কি গেছে নাকি? আমাকে দেখে কি তোমার পাগল মনে হয়? তা নয়তো কি মানে? তো আপনি পাগল না তো কি? আপনার গফ আছে তো আমাকে আই ওয়ান্ট ইউ, আই ওয়ান্ট ইউ বলছেন, আবার সুইটারও বলছেন। আপনার মতো লুচু আমি আর একটাও দেখিনি। কি বললি? আমি লুচু, তোরে থামি? বলেই মীরার দিকে এগিয়ে যাচ্ছিল, তা দেখে মীরা বলে, ওই তুই আসলে একটা লুচু। গফ থাকা শর্ত ছি 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 ছি, কি অবাকি তোর গফ। আমি এখনই তোর গফকে তোর কুকর্মের কথা বলুম, খারাপ তুই। বলেই বসা থেকে দৌড় দেয়। আমার গফ থাকলে না বলবে? মানে মানে আমার কোনো গফ নেই সুইটহার্ট, আর বাকি রইল ডিভোর্সের কথা। এটা তোমার মাথা থেকে ফেলে দাও জান। তাহলে যখন আমি এত কষ্ট করে আপনাকে আর আপনার না থাকা গফকে এত কিছু বললাম, তখন আপনি আমাকে বলেননি কেন? কারণ বেবি, তোমার এই পাগল ছাগল কথাগুলো আমার শুনতে অনেক মজা লেগেছে। অ্যান্ড ট্রাস্ট মি,
তোমার মতো তোমার কথাগুলো পাগল পাগল। কি বললি? দাঁড়া, তোকে আমি কি করবো তুই খালি দেখ। একবার কাছে আয়। আমার কাছে আসার তোমার এত ইচ্ছা? আগে জানলে তো আমি আরো আগে আসতাম। আল্লাহ গো আল্লাহ, বেটা বজ্জাত, সাইবেরিয়ার অভাগী পাখি, নেংটি ইঁদুরের বাচ্চা বংশধর। তুই তো দেখি আসলে সে লেভেলের লুচ্চুত। ওই ওই কাছে আসবি না একদমই, নাহলে কিন্তু আমি তোকে একদম কমর দেবো। তাই দাও তাহলে। মনে করছে কে যান? প্লিজ দূরে যান, নাহলে আমি কিন্তু। নাহলে কি? রায়ানকে এভাবে দেখে মীরা ৫ থেকে ৬টা ঢোক অনায়াসে গিলে ফেলে। আগ পাচ না ভেবে রায়ানকে একটা জোরে ধাক্কা দিয়ে দৌড়ে তারপর সোজা রুমের ওয়াশরুমে যায়। আচমকে এভাবে ধাক্কা দেওয়ায় রায়ান কিছুটা সরে যায়। মীরা কিভাবে ওয়াশরুমে যেতে দেখে বলে, যান, তুমি কি মনে করো এইভাবে তুমি আমার কাছ থেকে বাঁচতে পারবে? আমিও দেখবো কতক্ষণ তুমি ওখানে থাকতে পারো। ঘুরে ফিরে তো আমার কাছে আসবে। বলি রায়ান বিছানায় শুয়ে মোবাইল টিপা শুরু করে। আর এদিকে মীরা রায়ানের কথা শুনে ভয় ওয়াশরুম থেকে বেরিয়ে হচ্ছে না। মনে মনে ভাবছে, যাক, বেটা বজ্জাদের ওয়াশরুমটা অনেক বড়, এখানে অনায়াসে বসে থাকতে পারবো, পারলে ঘুমাইতেও পারবো। প্রায় ১ ঘন্টা পর মীরা আসছে না দেখে রায়ান তো টেনশনে শেষ। টেনশনে জ্বালায় রায়ান মীরাকে অনেক ডাক দেয়, কিন্তু মীরার কোনো সারা শব্দ পাচ্ছে না। ওয়াশরুমের দরজা অনেকবার নকও করে, কিন্তু তাও মীরার কোনো আওয়াজ করে না। তাই বাধ্য হয়ে রায়ান ওয়াশরুমের দরজা ভেঙে ফেলে। রায়ান ওয়াশরুমের ভিতরে ঢুকে দেখে মীরা গুটিসুটি মেরে ঘুমিয়ে আছে। বাবারে বাবা, কি মেয়ে! এত ডাকলাম তাও দরজা ভেঙে ফেললাম, তাও এই মেয়ের ঘুম ভাঙল না। কি ঘুম পাগল! আর ওয়াশরুমে কেউ ঘুমায়? উফ! বলি রায়ান মীরাকে কোলে করে নিয়ে যায়, তারপর বিছানায় শুয়ে দেয়। মীরা যাতে ঘুমাতে কষ্ট না হয় তাই রায়ান তার পরনের গহনাগুলো খুলে ফেলে। রায়ান মীরার কাছ থেকে সরে যেতে নেয়, তখন রায়ানের চোখ মীরার মায়াবী চোখে আটকে যায়। কি মায়া আছে তোমার এই চোখে আর চেহারায়, যা আমাকে তোমার দিকে খুব করে টানছে। আসলে সত্যি বলতে কি জানো, ওই দিন তোমাকে ওভাবে না দেখলে হয়তো আজ আমাদের বিয়ে হতো না। তারপর রায়ান মীরাকে জড়িয়ে ধরে শুয়ে পড়ল। সকালে মীরার ঘুম ভাঙে আগে। আজ অনেক আরামে ঘুমালো সে। চোখ বন্ধ করে সে অবস্থায় ভাবছে, আজকে কি আরামে ঘুমালাম। শীতের সকালে এমন ওমম লাগে, ঘুমানোর মজাটাই আলাদা। হ্যাভ এ গভীর প্রশ্ন, ওয়াশরুমের ফ্লোর এত নরম কেন? বেটা বজ্জাত তো অনেক বড় লোক, টাকা পয়সা বেশি হয়ে গেছে মনে হয়, তাই কোথাও খরচ করবে বুঝতে পারছে না। অবশেষে কিছু খুঁজে না পেয়ে ওয়াশরুমের ফ্লোরে তুলা দিয়ে তৈরি করছে মনে হয়। যাকে, আমার কি, এখন আর ঘুম আসছে না, ওঠা উচিত। বলেই মীরা চোখ বন্ধ করেই উঠতে যায়, কিন্তু পারে না। কিছু একটা খুব শক্ত করে ধরে আছে তাকে। তাই তাড়াতাড়ি করে চোখ খুলে মীরা আশেপাশে তাকানো শুরু করে। আর যা দেখে তাতে সে একদমই প্রস্তুত ছিল না। রায়ান তাকে খুব শক্ত করে জড়িয়ে ধরে আছে, যা দেখে মীরা রায়ানকে একটা জোরে ধাক্কা দেয়। ফলে বেচারা মীরার বজ্জাত বর ধপাস করে নিচে পড়ে যায়। মীরা সব তোয়াক্কা না করে বলতে শুরু করে, ওরে বেটা বজ্জাত, লুচু, অভাগী, অ্যানাকন্ডা, ফাজিল, বিড়ালের বাচ্চা, ইঁদুর, কালা থুক্কু, সাদা কুমির, খবিসের বজ্জাত বংশধর, সাইবেরিয়ার খারাপ পাখি, আমাকে জড়িয়ে ধরার সাহস হয় তোর কি করে? তোকে লুচুকে আমি শখে বলি রে, যত সব বজ্জাত পলা। মীরার কথা শুনে রায়ানের মাথায় রাগ উঠে যায়। যদিও এটা চিন্তার বিষয় কিভাবে রাগ মাথায় ওঠে, কিন্তু রায়ান এসব চিন্তা বাদ দিয়ে এই মুহূর্তে তার বউকে নিয়ে চিন্তায় ব্যস্ত। কয়েকটা বউকে জড়িয়ে ধরে ঘুমাবে তা না, এই ফাজল মেয়েটার জন্য কিছুই হচ্ছে না। রায়ান রাগি চোখে মীরার দিকে তাকিয়ে আছে। তাও ওই মেয়ের কোনো ভয় ডর নেই, নিজের মতো করে বকবক করতে আছে। আমি তো ওয়াশরুমে ছিলাম, এখানে কি করে এলাম কেমনে? তুই আনছস না আমাকে, সত্যি করে বল। রায়ান এবার রাগ কন্ট্রোল করতে পারল না। মীরার কাছে গিয়ে ওর ২ হাত বিছানার সাথে খুব শক্ত করে চেপে ধরে তারপর বলে, হ্যাঁ, আমি তোকে এখানে এনেছি, এখন কি করবি তুই আমাকে বল, কি করবি? দেখুন, মীরার কথা শেষ হওয়ার আগে রায়ান মীরার ঠোঁট দখল করে নেয়। মীরা অনেক চেষ্টা করে রায়ানকে নিজের কাছ থেকে সরাতে, কিন্তু পারে না। প্রায় অনেকক্ষণ পরে রায়ান মীরাকে ছেড়ে দেয়। রায়ান মীরাকে ছেড়ে দেওয়ার সাথে সাথে মীরা রায়ানকে একটা ধাক্কা দেয়, কিন্তু এবার রায়ান পরে নাই। মীরার ব্যাড লাক। মীরা রায়ান দুজনেই জোরে জোরে শ্বাস নিচ্ছে। মীরা হঠাৎই বলে ওঠে, ছি, আপনি কত নোংরা, আপনাকে আমি খুবই কি শখে বলি। হোয়াট ননসেন্স, আমি আবার কি করলাম? আবার জিগায়, আপনার লজ্জা টজ্জা তো কিছুই দেখিনি। কই ভাবছিলাম কোনো বিদেশি পোলা লাগে আমার ফার্স্ট কিস হবে, তা না হয়ে আপনার সাথে তাও আবার বিনা ব্রাশ করে। ছি। রায়ান মীরার কথা শুনে হাসতে হাসতে শেষ। রায়ানের হাসি দেখে মীরা বলে, এত হাসির কি আছে বেবি, এটা তো ট্রেলার ছিল আর সামান্য ব্যাপার, এতে তোমার এই অবস্থা বাকিগুলোতে কি হবে? ওয়েট, তোমার কি আবার খেতে ইচ্ছে করছে?
মীরা রায়ানের এগোনো দেখে সোজা দৌড় দিয়ে ওয়াশরুমের ভেতরে। রায়ান মীরা যাওয়ার দিকে তাকিয়ে মনে মনে বলে, সবসময় কেন পালা আমার কাছ থেকে? আমি কি এতই খারাপ? ওইবার তুমি তো আমাকে ছেড়ে চলে গিয়েছিলে, এবারও কি তাই করবে? তবে মনে রেখো, যতই দূরে যাওয়ার চেষ্টা করো না কেন, পারবে না, কারণ আমি পারতে দেব না। একবার হারিয়েছি, এবার আর হারাতে পারবো না। তারপর রোহান রুম থেকে বারান্দায় চলে যায় আর কাকে যেন কল দেয়। তোমাকে তো থ্যাঙ্কস দেওয়া হয়নি, তাই কল দিলাম। আফটারঅল তুমি না থাকলে হয়তো এই বিয়ে হতো না। ওকে, তাহলে কাল দেখা করি। ওকে, বাই। এদিকে মীরা পড়ছে চরম বিপদে। বাথরুমের দরজা ভাঙা। এবার বুঝছি ব্যাটা বজ্জাত কীভাবে আমাকে ওয়াশরুম থেকে বাইর করছে, কিন্তু আমি যখন ফ্রেশ হবো কেমনে? আইডিয়া, বুঝেছি আমাকে কি করতে হবে। মীরা ওয়াশরুমের দরজা একটু ফাঁক করে দেখে রুমে রায়ন আছে কিনা। যাক, বজ্জাতটা রুমে নেই, কিন্তু গেল কই? যেখানে সেখানে যাক, আমার কি, আমি তো আমার কাজ করব বলেই মীরা ধীরে ধীরে নিজের ব্যাগের দিকে যায়। ব্যাগ খুলে দেখে পুরো ব্যাগ ভর্তি শুধু শাড়ি আর শাড়ি। এটা কি হইল? শাড়ি ছাড়া তো দেখি ব্যাগে কিছুই নেই। উফ, কিন্তু কিছু করার নেই, সেহেতু দুইটা শাড়ি নিয়ে নেই। আর কি করার? মীরা দুইটা শাড়ি নিয়ে ওয়াশরুমে ঢুকে যায়। তারপর একটা একটা করে শাড়ি নেয় ওয়াশরুমের দরজা লাগানোর জন্য। শাড়ির দড়ির মতো করে ওইটার এক কোণা দিয়ে ওয়াশরুমের দরজার হ্যান্ডেল বাঁধে। তারপর অন্য সাইডে দিয়ে পানির ট্যাপের কলটা বাঁধে, টান টান করে শক্তভাবে বাঁধে, যাতে দরজা না খুলতে পারে। মীরার আইডিয়া কাজে লাগছে দেখে মীরা নিজেকে নিজে বলতে লাগলো, বাহ মীরা বাহ, তুই কত ট্যালেন্টেড! তোর মতো ট্যালেন্টেড মানুষ আছে নাকি? কিন্তু তোর ভাগ্যে পড়লে ওরকম রায়ান নামক অ্যানাকন্ডা। থাক, ব্যাপার না, তোর সাথে থাকতে থাকতে সেও ট্যালেন্টেড হয়ে যাবে। এদিকে রায়ান কথা বলা শেষ করে রুমে আসে। তারপর সুন্দর মতো বিছানায় শুয়ে মোবাইল টিপা শুরু করে। প্রায় অনেকক্ষণ পর মীরা ওয়াশরুম থেকে বের হয়। মীরাকে দেখে রায়ানের মুখে আপনা আপনি হা হয়ে যায়। ভাগ্যিস রায়ানের বাড়ি মশা প্রুফ, নইলে যে কত মশা রায়ানের মুখে যেত আল্লাহ জানে। যাকে এগুলো বাদ, এবার বলি রায়ানের হা করার মূল কারণ হলো মীরার শাড়ি পরে এসছে, তা আবার কোনো রকম পেঁচিয়ে পুছে। মীরা রায়ানের এমনভাবে তাকানো দেখে অনেকটা লজ্জা পেয়ে যায়। মাথা নিচু করে বলে, আমি শাড়ি পরতে পারি না, কোনোভাবে পিছিয়ে পুছে পড়েছে আর কি। কত কষ্ট হয়েছে আমার শাড়ি পরতে জানেন, আর আপনি কিনা আমার দিকে এভাবে তাকিয়ে আছেন। রায়ান এবার হাসি আটকে রাখতে পারল না, জোরে জোরে হেসে দিল আর বলল, শাড়ি পরতে পারো না সেটা আমাকে বলবা না। তোমাকে কেমন লাগছে জানো? আপনার সমস্যা কি বলুন তো? আপনি মনে হয় অনেক শাড়ি পরাতে পারেন। তা নয়তো কি, আমি ভালোই শাড়ি পরাতে পারি। রায়ানের কথা শুনে মীরা হাসতে হাসতে শেষ, কোনো মতো বলল, আপনি শাড়ি পরাতে পারেন? ওয়েট ওয়েট ওয়েট, আচ্ছা কেমনে? আরে এগুলো সাধারণ ব্যাপার, জীবনে কত মেয়েকে পড়াইছি বলেই জিব্বায় কামড় দেয়। কি? মানে না, মানে থাকার বলতে হবে না, আমি বুঝে গেছি আপনার ক্যারেক্টার কেমন। মীরা কথা শুনে রায়ান রাগ হয়। সে উঠে মীরার দিকে এগুতে থাকে। তা দেখে মীরা পেছাতে থাকে আর বলে, দেখুন প্লিজ, দূরে যান প্লিজ। কিন্তু কে শুনে কার কথা? রায়ান মীরার একদম কাছে চলে যায়। মীরা ভয়ে চোখের দুইটা বন্ধ করে ফেলে। তা থেকে আমাদের কিউট ভিলেন হিরো বাঁকা হাসি দেয় আর টুপ করে মীরার গালে একটা কিস করে দেয়। তারপর শাড়ি পরানো শুরু করে দেয়। মীরা রায়ানের এসব কাজ দেখে মূর্তির মতো দাঁড়িয়ে আছে। রায়ান শাড়ি পরানোর মাঝে দুষ্টুমি করছে আর মীরা লজ্জায় লাল হয়ে যাচ্ছে। শাড়ি পরানো শেষে রায়ান মীরার দিকে তাকায়। তা দেখে তার অ্যাঞ্জেল লজ্জায় লাল হয়ে আছে, তাই আরও লজ্জাদের জন্য বলে, জানো জান, তোমাকে না শাড়িতে অনেক হট লাগে। কি বলো? মীরার এবার ইচ্ছে করছে মাটিতে মিশে যেতে। মীরার চোখ বড় বড় হয়ে আছে, যাকে বলে রসগোল্লার মতো। বুইরা অ্যানাকন্ডা, বজ্জাতের হাড্ডি, ছ্যাঁচড়া পোলা, হালাই কয় কি, লজ্জা টজ্জা কিচ্ছু নেই। হ্যাঁ আল্লাহ, কার সাথে বিয়ে হলো আমার? কি বললা? কমু না? কি করবেন? কি করবো দেখবা? না না, আমার দেখা লাগবে না। আচ্ছা বাসায় কি কেউ নেই? না মানে এতক্ষণ হয়ে গেল কেউ আসলো না যে? না কেউ নেই বলে রায়ান চলে গেল। মীরা হতবম্বের মতো দাঁড়িয়ে আছে। সে তো কোনো খারাপ কিছু বলেনি, তাহলে এভাবে মন খারাপ করার কি আছে? এসব ভাবতে ভাবতে মীরা রুম থেকে বারান্দায় চলে আসে। প্রায় অনেকক্ষণ হয়ে যায়, কিন্তু রায়ান আসে না দেখে মীরা নিজেই বলতে লাগলো, কি মানুষ রে বাবা, আমি হলাম গিয়ে নতুন বউ, আমাকে ডাকবে, আমি নিচে যাব, সবার সাথে পরিচিত হব, তা না, কেউ আসলো না, আর আমার বড় কম না, বেটা বজ্জাত। তারপর রুম থেকে বের হয় রায়ান, কই তা দেখার জন্য। সিঁড়ির কাছে আসতে দেখে রায়ান নাস্তানে দাঁড়িয়ে আছে। মীরা হাসি খুশি মুখে রায়ানকে বলে, যাক আপনাকে পেলাম। কতক্ষণ আপনার? তুমি রুম থেকে বের হলে কেন? আসলে অনেকক্ষণ ধরে রুমে একা একা ছিলাম, আর আপনিও ছিলেন না, তাই আর কি একটু বের হলাম। সত্যি করে বলো তো, আমাকে মিস করছিলে না?
আমার খেয়ে কাজ নেই, আমি কেন আপনাকে মিস করব? না, করতেও তো পারো। আচ্ছা, আপনি বললেন না যে আপনার মা বাবা কই? রায়ান মীরার কথা শুনে একটা দীর্ঘশ্বাস নিল, তারপর মীরাকে বলল, তোমার কি আসলে কিছু মনে নেই মীরা? কেমন সব ভুলে গেলে? আগে থেকে অনেক পাল্টে গেছো তুমি। রায়ানের কোনো কথাই মীরা বুঝতে পারছে না। তবে কি মীরা রায়ানকে আগে থেকে চেনে? কিন্তু মীরার তো মনে পড়ছে না। সে তো রায়ানকে তাকে দেখতে আসার সময় দেখেছিল, এর আগে তো কখনোই দেখেনি। মীরার ধ্যান ভাঙে রায়ানের কথায়। কেন এমন হলো বলতে পারো মীরা? কি বলছেন আপনি মিস্টার রায়ান? আমি তো আপনার কোনো কথা বুঝতে পারছি না, আমাকে একটু বুঝিয়ে বলবেন প্লিজ। মীরার কথায় রায়ান বাস্তবে আসে, তারপর বলে, না কিছু না, আমার বাবা বিদেশে মীরা, আর মানি। আচ্ছা তুমি রুমে আসো। রায়ান মীরার আগে চলে আসে রুমে, তারপর বারান্দায় দাঁড়িয়ে ভাবতে থাকে, আমি বলতে পারবো না মীরা, পারবো না আমি, নাহলে তুমি আমাকে ভুল বুঝবে। জানো, একদিক দিয়ে ভালোই হলো, তুমি আর আমাকে ভুল বুঝবে না। কিন্তু আমি যে আমার আগের মীরাকে ভালোবাসি। তোমার আমার সাথে এভাবে কথা বলা আমাকে কুরে কুরে খায়, কিন্তু তাও আমার আফসোস নেই, কারণ তুমি আমার কাছে আছো। ওই দিন যদি ওটা না হতো তাহলে তুমি আমার কাছ থেকে অনেক দূরে চলে যেতে। রায়ান এসব ভাবছে, হঠাৎ করে তার মনে হয় তার পিছনে কেউ দাঁড়িয়ে আছে। রায়ান জানে এটা কে। তার পেছনে না তাকিয়ে বলে, মীরা তুমি রুমে যাও, আমি আসছি। মীরা বুঝতে পারে রায়ানের মন খারাপ, তাই কথা না বাড়িয়ে রুমে চলে আসে। মীরার কেন যেন রায়ানের প্রতি এক অদ্ভুত টান অনুভব হয়। মনে হয় সে রায়ানকে চিনে, অনেক ভালো করে চিনে, কিন্তু তার মনে পড়ছে না কিভাবে, কোথায়, আর তার মনে পড়ছেই না বা কেন। উফ, পাগলে যাব আমি। মীরা বিছানায় বসে বসে এগুলো ভাবছে, তখন রায়ান আসে। রায়ান মীরা কিভাবে মন খারাপ করতে দেখে রায়ানেরও মন খারাপ হয়ে যায়। তার যা মীরার সাথে ঝগড়া করতে ভালো লাগে, তাই টেবিল থেকে নাস্তার প্লেটটা নিয়ে মীরাকে দেয় আর বলে, মীরা বেবি, আমাকে খাইয়ে দাও তো। পেটের ভিতর ক্ষুধায় কতগুলো ইঁদুর দৌড়াচ্ছে, চুচু করছে। আর জানো, ইঁদুরগুলো একেবারে তোমার মতো, আমাকে অনেক জ্বালায়। কি? শোনেন, আপনার পেটে ইঁদুরগুলো আমার মতো না, আপনার মতো বজ্জাত, বুঝছেন? কি বললি? তোরে তো আমি বলি। রায়ান মীরার দিকে এগিয়ে আসছিল, তা দেখে মীরা বলে ওঠে, না মানে আপনি খাবেন না? খাবার যে ঠান্ডা হয়ে গেল। খান খান, তাড়াতাড়ি খান। মীরা রায়ানকে খাওয়াতে গেলেই রায়ান মীরার হাত ধরে তাকিয়ে খাইয়ে দেয়, তারপর বলে, এখন আমাকে খেতে দাও। খেতে খেতে উত্তর দিল মীরা, আমি তো আপনাকে খেতেই দিচ্ছিলাম, কিন্তু আপনি তো আমাকে খাইয়ে দিলেন। রায়ান বলল, আরে বুঝছি তো, এখন আমি খাই প্লিজ। মীরা বলল, আচ্ছা সত্যি করে বলেন তো, আপনি কি কখনো পাবনা গেছেন? মানে? তা নয় তো কি, আপনার খাওয়ার দরকার, আপনি খান, আমাকে বলছেন কেন? আমার তো আপনার ভাবসাব কিছুই ভালো লাগছে না। তবে ঠিক খাচ্ছি, পরে আমাকে কিছু বলবে না। আবার বলছে মাথা আলসে গেছে। মীরার কথা শেষ হওয়ার আগে রায়ান মীরার ঠোঁট দুইটা দখল করে নেয়। মীরা কিছুক্ষণ চিন্তা করে তার সাথে কি হচ্ছে, তারপর যখন নিজেকে ছাড়ানোর চেষ্টা করে আর ব্যর্থ হয়, তখন রায়ানের ঠোঁট দেয় একটা কামড়। রায়ান বেচারা ব্যথায় কুকড়ে ওঠে, এক ঝটকায় মীরাকে দূরে সরিয়ে দেয়। এগুলো কি মীরা? শান্তিমতো ব্রেকফাস্টও করতে দাও না? বকা শুনে মীরার রিয়াকশন ছিল, হ্যাঁ, এখন আর এত শাস্তি তো পাইতে হবে তোমাকে, যান, যাও রান্না করো আমার জন্য, দুপুরে আমি খাবো। আমি আসলে রান্না করতে পারি না, মীরা বলল কথাটা। রায়ান বলল, ন্যাকামো করো আমার সাথে? আমি জানি না মনে করো? আমি সব জানি ম্যাম। তুই দেখি আমার সব বায়োডাটা নিয়ে রাখছস, আমি পারবো না রান্না করতে। রায়ান কিছু বললো না, শুধু মীরাকে নিয়ে কোলে নিয়ে হাঁটা ধরল। মীরা রায়ানের কাছ থেকে নিজেকে ছাড়ানোর ব্যর্থ চেষ্টা করতে থাকে। রায়ান মীরাকে একেবারে রান্নাঘরে নিয়ে যেয়ে তারপর কোল থেকে নামায়। মীরা রাগী চোখে রায়ানের দিকে তাকিয়ে আছে। রায়ান সেসব তোয়াক্কা না করে মীরাকে বলে, তা মাই সুইটার বউ, রান্না শুরু করো। আচ্ছা কি কি রানবো বলো তো? কি রানবেন শুনি? অবশ্যই, তাহলে শুনুন, প্রথমে রান্না করব তেলাপোকা স্যুপ উইথ চিলিস, মুরগি আর গরুর নাড়ি ভুড়ির ভাজি, টিকটিকি ডিম ভাজি আর সিদ্ধ টিকটিকি সালাদ, সাথে আরও অনেক কিছু রান্না করব শুধু আপনার জন্য। খেতে অনেক ইয়ামি হবে, তাই না? ছি। মীরা রায়ানের রিয়াকশন দেখে হাসতে হাসতে শেষ, আর রায়ান তো তার অ্যাঞ্জেলের মুগ্ধ করা হাসির দিকে তাকিয়ে আছে। রায়ান মনে মনে বলল, আমি জানি মীরা, তুমি আমাকে এখনো ভালোবাসো। বিশ্বাস করো, আমি ইচ্ছে করে ওটা করিনি, শুধুমাত্র তোমাকে পাওয়ার জন্য আমি ওটা করতে বাধ্য হই, নাহলে যে তুমি আমাকে ভালোবাসতে না। রায়ান মীরাকে দেখে এগুলো ভাবছে, আর মীরা আপন মনে হাসছে। মীরা হাসতে হাসতে খেয়াল করে রায়ান তার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। রায়ানকে এভাবে তাকিয়ে দেখে মীরা কিছুটা লজ্জা পায়, কোনো মতো বলে, আচ্ছা আপনি কি খাবেন বলেন, আমি রান্না করে দিচ্ছি। তুমি জানো আমি কি খাবো? আজব, আমি কিভাবে জানবো? একটু মনে করার চেষ্টা করো মীরা। মীরা কিছুক্ষণ ভেবে, বিরিয়ানি খাবেন?
রায়ানটার দীর্ঘশ্বাস ফেলে বলল, আমাকে ভুলে গেলে, কিন্তু আমার পছন্দ অপছন্দ সব এখনো তোমার মনে আছে? মীরা রায়ানের জবাব পেয়ে বিরিয়ানি বানাতে শুরু করে দিল। আর রায়ান রান্নাঘরের এক পাশে দাঁড়িয়ে দেয়ালের সাথে হেলান দিয়ে মীরাকে দেখছে। রায়ান মীরাকে যতই দেখছে তার মনে এক অজানা ভয় ততই তাকে গ্রাস করছে। আর সে ভয় হলো মীরাকে হারানোর। আচ্ছা, সত্যিটা জানার পর মীরা কি আসলেই তাকে ছেড়ে চলে যাবে? মীরা চলে গেলে রায়ান কিভাবে বাঁচবে? মীরাকে ছাড়া তো তার শ্বাস নিতে কষ্ট হয়। রায়ান আবার মনে মনে বলল, আমি জানি একদিন না একদিন তুমি সত্যিটা জেনে যাবে, কিন্তু প্লিজ মীরা, আমাকে ছেড়ে চলে যেও না। আমি যে তোমাকে ছাড়া অচল। মীরা রান্না করছিল, হঠাৎ খেয়াল করে রায়ান তার দিকে তাকিয়ে আছে। তা দেখে মীরা বিড়বিড় করতে থাকে, বজ্জাত লুচুবর, সারাদিন খালি তাকাই থাকে, নির্লজ্জ বেয়ায় কোথাকার, ইচ্ছা করে তেলাপোকার আচার আর ইঁদুরের ভর্তা খাইয়ে দিব। মীরা এগুলো বিড়বিড় করছে, হঠাৎ কে যেন তাকে জড়িয়ে ধরে। মীরা প্রথমে ভয় পেলেও পরক্ষণে নিজেকে সামলে নেয়, কারণ সে জানে তাকে ধরা নির্লজ্জ বেয়া বজ্জাত মানুষটা রায়ান। মীরা রায়ানকে ছাড়ানোর চেষ্টা করে, কিন্তু লাভ হয় না। রায়ান তাকে আরও শক্ত করে জড়িয়ে ধরে। তাই মীরা আর কিছু করে না, জানে বাইক্কা মানুষের সাথে বাইক্কা কথা বলে লাভ নাই। মীরা যে কিছু বলছে না তা মনে হয় রায়ানের সহ্য হচ্ছে না। রায়ান মীরাকে কাতকুতো দেওয়ার চেষ্টা করে এবং শুরু করে দেয়। মীরা সহ্য করতে না পেরে তার হাতে থাকা রান্নার চামচ দিয়ে রায়ানের হাতে একটা জোরে বাড়ি দেয়। ফলে বেচারা রায়ান আহ বলে চিল্লিয়ে ওঠে। রায়ানের চিল্লানো দেখে মীরা বিরক্তি নিয়ে বলে, এই, আপনার সমস্যা কি বলুন তো? এত চিল্লান কেন? আর একবার চিল্লাবেন তো সোজা নালার পানি খাইয়ে দেব, বলে দিলাম। মীরার কথা শুনে রায়ানের এক মুহূর্তের জন্য দাঁড়ালো না, সোজা দৌড় দিল ওয়াশরুমের দিকে। তা দেখে মীরার অবস্থা ছিল এরকম। সে হেসেই মাটিতে একদম লুটোপুটি খাচ্ছে। মানে বুঝতেই পারছেন, হাসতে হাসতে শুয়ে পড়া যাকে বলে আর কি। যাই হোক, রান্না শেষ করে মীরা রায়ানকে ডাকে। রায়ানও আসে খেতে। মীরা রায়ানকে সার্ভ করে দিচ্ছে আর রায়ান মীরাকে দেখছে। রায়ান মনে মনে আবারও বলল, ঠিক এমনই ছিল আমাদের জীবনটাই না মীরা? হাসি আনন্দে এই দিন কাটতো আমাদের। জানো মীরা, মাঝে মাঝে মনে হয় ওই ঝড়টা না আসলেই পারত। মীরা রায়ানকে এভাবে দেখে বলে, আমি জানি আমি কত সুন্দর, আর হাঁ করে তাকিয়ে থাকতে হবে না, পরে আবার আপনার মুখে মশা ঢুকে পড়বে। আমার বাসায় মশা নেই। ও সরি, আমি তো ভুলে গেছি, আপনার মুখে মশা না, তেলাপোকা স্যুপ যাবে। রায়ান বলল, মা আমাকে মাফ কর, দোয়াই চাই তোর কাছে। সরি মাই ডিয়ার সন, তোকে মাফ করলে যে আমার কলিজায় কষ্ট হয়। মীরা, কি? না মানে বলছিলাম যে খিদা লাগছে, খাইয়ে দাও। কেন, আপনার হাত নেই? তোমাকে আমি কি বলছি মীরা, খাওয়াচ্ছি তো, বকার কি আছে? গুড। তারপর মীরা রায়ানকে খাওয়াতে লাগে। হঠাৎ রায়ান মীরার হাতে কামড় দেয়। মীরা চিল্লিয়ে ওঠে আর রাগে কটমট করে বলতে থাকে, এটা কি করলেন? আসলে কি বলতো, তোমার হাতটা না অনেক নরম আর সুস্বাদু, তাই কামড় দিতে ইচ্ছে করছিল, তাই আর কি কামড় দিয়ে দিলাম। অসভ্য বেয়া ফালতু লক্ষ্য থাকার। হয়েছে, আর খাওয়াও। মীরা বলল, না খাবো না। কি বললি তুই? খাওয়াচ্ছি তো। তারপর খাওয়া দাওয়া শেষে রায়ান মীরাকে বলে, শোনো, আমি একটা কাজে বাইরে যাচ্ছি, আমি আসা পর্যন্ত তুমি রুম থেকে বের হবে না, ঠিক আছে? আচ্ছা। রায়ান যেতে নাই, কিন্তু কিছু একটা মনে পড়ায় মীরা আবার বলে ওঠে রায়ানকে, আর কতক্ষণ পর তোমার কাছ থেকে কয়েকটা মহিলা আসবে, তারা যা করতে চাবে তাদেরকে তা করতে দেবা, কোন আবল তাবল কিছু করবা না। ইজ দ্যাট ক্লিয়ার? কিন মীরাকে কিছু বলার সুযোগ না দিয়ে রায়ান চলে যায়। মীরা লক্ষ্মীর মতো সব গোছগাছ করে নিজের রুমে চলে যায়। মীরা রায়ানের কথা মতো রুমে বসে আছে। প্রায় অনেকক্ষণ হয়ে যায় মীরা একা রুমে বসে আছে। এভাবে একা থাকতে মীরার মোটেও ভালো লাগছে না, বিরক্ত লাগছে খুব। মীরা বিছানায় বসে বসে রায়ানের 14 গোষ্ঠী উদ্ধার করছিল। তখনই তার রুমে 2টা মহিলা আসে। তাদেরকে দেখে মীরার মনে হয় হয়তো রায়ান তাদের পাঠিয়েছে। তাই সে মহিলাগুলোকে জিজ্ঞাসা করে, আপনাদেরকে কি মিস্টার রায়ান আহমেদ পাঠিয়েছে? প্রথম মহিলা বলল, জি ম্যাম। আচ্ছা, কেন পাঠিয়েছে? আর আপনারা কারা? দ্বিতীয় মহিলা বলল, ম্যাম আমরা পার্লার থেকে এসেছি, স্যার আমাদেরকে আপনাকে সাজানোর জন্য পাঠিয়েছে। মীরা আর কিছু বলল না। মহিলাগুলো মীরাকে সাজানো শুরু করে দেয়। মহিলাগুলো মীরাকে খুব সুন্দর করে সাজিয়েছে, তবে এত বেশি মেকআপ করেনি, কারণ রায়ানের কঠিন নির্দেশ মীরাকে যেন হালকাভাবে সাজানো হয়। মীরাকে রেডি করানো শেষে মীরা নিজেকে নিজে আয়নায় দেখতে থাকে। তার নিজের কাছেই নিজেকে অপরূপ লাগছে। এদিকে রায়ান বাইরে থেকে অনেক আগেই চলে আসে বাসায়। এসে রায়ান নিজের রুমে না গিয়ে অন্য রুমে যায় রেডি হতে, কারণ সে জানে তার মায়াপুরীকে এখনও সাজানো হচ্ছে। তাই নিজে একেবারে রেডি হয়ে মীরার কাছে যাওয়ার জন্য পা বাড়ায়। রায়ান দরজা খুলে রুমে ঢুকতেই থমকে যায়। কি অপরূপ লাগছে তার মায়াপুরীকে। কালো কালারের শাড়ির সাথে হালকা সাজ, চুলগুলো ছাড়া, চোখে গাঢ় কাজল,
ঠোঁটে লাল লিপস্টিক, এক কথায় পুরাই পরীর মতো, ঠিক যেমনটা রায়ান চেয়েছিল। রায়ানকেও কম লাগছে না। কালো কালারের শার্ট, সাথে কোণে পর্যন্ত শার্টের হাতা ফোল্ড করা, কালো কালারের জিন্সটা নিচ থেকে পায়ের গিরা পর্যন্ত ফোল্ড করা, ব্র্যান্ডেড শু আর ওয়াচ, মাথার চুলে স্পাইক করা। মীরা তো রায়ানকে দেখে প্রতিবারের মতো আমার ক্রাশ খাচ্ছে। রায়ান পার্লারের মহিলাগুলোকে ইশারা করে যেতে বলে। তারা যেতেই রায়ান মীরার দিকে এগোতে থাকে আর মীরা পেছাতে থাকে। মীরার পেছনে দিকে রায়ান এক টানে মীরাকে নিজের একদম কাছে নিয়ে আসে। রায়ানের চোখগুলো অনেকটা নেশাক্ত দেখাচ্ছে এখন। রায়ান ধীরে ধীরে মীরার ঠোঁটের দিকে এগোচ্ছে। যখনই মীরার ঠোঁট ছুতে যাবে ঠিক তখনই এক মহান ব্যক্তির আবির্ভাব ঘটে। আর সেই মহান ব্যক্তি হলো রায়ানের এক সার্ভেন্ট। রায়ান বিরক্তির সাথে সার্ভেন্টকে জিজ্ঞাসা করে, হোয়াট হ্যাপেন, কি হয়েছেটা কি, ডাকছো কেন? সার্ভেন্ট বলল, আসলে স্যার, নিচে সবাই আপনাদের জন্য অপেক্ষা করছে। আচ্ছা, আসছি, যাও। সার্ভেন্ট যাওয়ার সাথে সাথে রায়ান মীরাকে কিছু বলার সুযোগ না দিয়েই তার হাত ধরে রুম থেকে বেরিয়ে যায়। রুম থেকে বেরিয়ে যেন মীরার এক মাথায় একা 101টা বাজ পড়ল, কারণ পুরো বাড়িটা অনেক সুন্দর করে সাজানো হয়েছে। মীরা চারপাশটা অবাক দৃষ্টি দিয়ে তাকিয়ে তাকিয়ে দেখছে। তা দেখে রায়ান বাঁকা এসে মীরার দিকে তাকিয়ে বলে, মিরু বেবি, কেমন লাগলো বাড়িটা সাজানো? অসম্ভব সুন্দর, সব কিছু তোমার জন্য জান। আচ্ছা রায়ান, সকালে তো বাড়িটা সাজানো ছিল না, তাহলে এখন কিভাবে, মানে এত বড় তাড়াতাড়ি? ও মাই সুইট হার্ট, ইউ নো হোয়াট, তুমি আমাকে এখনও চেনো নাই। রায়ান আহমেদ পারে না এমন কিছু নেই। আচ্ছা এখন চলো, সবাই আমাদের জন্য অপেক্ষা করছে। সবাই মানে? গেলেই তো বুঝবা মেরি যান। তারপর রায়ান মীরার হাত ধরে সিঁড়ির দিকে যায়। চারপাশে সবগুলো লাইট অফ, শুধু একটা লাইট অন, যা রায়ান আর মীরাকে ফোকাস করছে। সবার দৃষ্টি এখন তাদের দিকে। রায়ান একটা মাইক নিয়ে সবার উদ্দেশ্যে বলে, লেডিস অ্যান্ড জেন্টলম্যান, মিট মাই বিউটিফুল ওয়াইফ মিসেস মীরা রায়ান আহমেদ। রায়ানের কথা শেষ হতে সবাই তাদেরকে নিয়ে হইচই শুরু করে দেয়। তারপর সবাই যার যার মতো পার্টি এনজয় করতে থাকে। রায়ান এক এক করে সবার সাথে মীরার পরিচয় করিয়ে দিচ্ছে। হঠাৎ কোথা থেকে এক মেয়ে এসে মীরাকে জড়িয়ে ধরে। অনেকদিন পর তোমাকে দেখলাম মীরা, কেমন আছো? জি ভালো, কিন্তু আমি তো আপনাকে চিনতে পারলাম না। মেয়েটা কিছু বলবে তার আগে রায়ান বলে উঠল, কেমন আছো কায়রা? ভালো, তুমি? আমি তো আমার বউকে নিয়ে অনেক ভালো আছি। আর মীরা, ও হলো আমার ফ্রেন্ড, ও কায়রা। কায়রা বলল, আচ্ছা রায়ান, আমার সাথে একটু আসো তো, একটা কথা ছিল। আচ্ছা মীরা, তুমি একটু থাকো, আমি আসছি। আচ্ছা। তারপর রায়ান আর কায়রা চলে গেল। মীরার কেন জানি কোনো কিছু হিংসে হচ্ছে না। তার মনে হচ্ছে বেটা বচ্চাত গেছে, তার মানে এক গাট্টি শান্তি দিয়ে গেছে। মীরা কিছু করার না পেয়ে একপাশে দাঁড়িয়ে রইল জুস হাতে নিয়ে। এদিকে রায়ানকে কায়রা 101টা ঝাড়ি দিচ্ছে। রায়ান, তুমি যা করছো তা কিন্তু ভালো হচ্ছে না। কি ভালো হচ্ছে না কায়রা? আর আমাদের তো কালকে দেখা করার কথা ছিল, তুমি এখন এসছো কেন? রায়ানের কথায় কায়রা আরও রেগে যায়। এখন এসছি বেশ করেছি, আর ভাগ্যিস এসেছিলাম, নয়তো আমি তো এতগুলো কিছু জানতামই না। আচ্ছা রায়ান, তোমার কি মনে হয় যা করছো ঠিক করছো? আর এত সহজেই কি তুমি সবগুলো লুকিয়ে রাখতে পারবে? আমি এসব নিয়ে কিছু বলতে চাচ্ছি না কায়রা। রায়ান, এভাবে মীরাকে ঠকানো ভালো হচ্ছে না, কিন্তু তোমার কি মনে হয় মীরা কিছু জানতে পারবে না? তাহলে তোমার ধারণা ভুল, ওকে কিন্তু সব বলে দিব। সাইল এখানে এসছে? অবশ্যই। কেন আনলে ওকে? কেন আনবো না? তুমি একটা কথা ভুলে যাচ্ছ, আমি এত কিছু হওয়ার পরেও তোমাকে হেল্প করেছি। মীরাকে তোমার সাথে বিয়ে দিয়েছি শুধুমাত্র যেন তুমি তোমার আর মীরার মধ্যে সবকিছু ভুল বোঝাবুঝি ঠিক করে নাও। আর তুমি কিনা ওকে কিছুই বলছো না। কায়রা, ওকে বললে যে ও আমাকে ছেড়ে চলে যাবে? কে বললো যাবে? একবার ট্রাই তো করে দেখো। 19 জন থেকে জানার থেকে, মানে তুমি তো আগে বলে দেওয়া হতে, সেটা তো ভালো হতে পারে না? আমি বলতে পারবো না। আরে আমি অন্য কাউকে বলতে দিব না। তাহলে বেশ, তোমার যা ইচ্ছা তা করো, পরে কিছু হলে কিন্তু আমার কিছু করার নেই। বলে কায়রা চলে গেল আর রায়ান সেখানে দাঁড়িয়ে রইল। এদিকে মীরা একা একা দাঁড়িয়ে আছে। হঠাৎ কে যেন মীরার নাম ধরে ডাকছে। মীরা সেদিকে তাকাতে দেখা একটা ছেলে। মীরা, কেমন আছো? জি ভালো, আপনি? আমিও। ও, এখানে দাঁড়ানো মানে কি? একটা গেছে আবার আরেকটা আসছে, যত সব। যেটা বললো, অনেকদিন পর দেখলাম তোমাকে। মীরা বলল, আমি কি আপনাকে চিনি? তুমি আমাকে চেনো না? বিশ্বাস করা যায়। কে আপনি, একটু বলবেন প্লিজ? আমি সাহেল মীরা। ও আচ্ছা, আপনার নাম সাহেল, অনেক সুন্দর নাম ভাইয়া, থ্যাংক ইউ। সাহেল মনে মনে বলল, রায়ান তুই এটা ভালো করিসনি, ওকে তোর অতীতের কথাগুলো বলা উচিত ছিল। তুই যেমন ওকে ভালোবাসিস, আমিও তেমনই ওকে ভালোবাসি। ও যদি কোনোদিন আমার কাছে সত্যিটা জানতে চাই, তাহলে আমি সব বলে দেবো ওকে রায়ান, আমি সব বলে দেব।
মীরা অনেকক্ষণ ধরে দেখছে সাহেল নামের ছেলেটা ওর দিকে তাকিয়ে কি যেন ভাবছে। মীরার খুবই অসহ্য লাগছে এসব, তাই সে সেখান থেকে বলে যেতে নিল। সাহেল থেকে আবার ডাকে। মীরার এবার প্রচণ্ড রাগ হচ্ছে, তাও ভদ্রতার খাতির ইচ্ছা না থাকা সত্ত্বেও হাসি মুখে জিজ্ঞাসা করে, জি ভাইয়া, কিছু বলবেন? মীরা, যদি তোমার কোনোদিন মনে হয় তোমার কাছ থেকে কেউ কিছু লুকাচ্ছে যা তোমার জানা দরকার, আর সেটার উত্তর যদি তোমাকে কেউ না দেয়, তাহলে মনে রাখবে তোমার একটা বন্ধু আছে যে তোমাকে তোমার সব প্রশ্নের উত্তর দিয়ে দেবে। মানে ঠিক বুঝলাম না আপনার কথা। সময়ের সাথে সাথে বুঝে যাবে, আপাতত আমার কার্ডটা রাখো, প্রয়োজন হতে পারে। মীরা সাহিলের কথা কিছুই বুঝতে পারছে না, কি করবে বা কি বলবে তাও বুঝতে পারছে না। মীরা যখনই সাহিল থেকে কার্ডটা নিতে যাবে, ঠিক তখনই কি যেন সে কার্ডটা ছো মেরে নিয়ে নেয়। ঘটনাক্রমে সাহিল আর মীরা দুজনে অবাক। তারা কার্ড নিয়ে মানুষটার দিকে তাকিয়ে দেখে রায়ান দাঁড়িয়ে আছে। মীরাকে কিছু বলার সুযোগ না দিয়ে রায়ান মীরাকে বলে, মীরা, তুমি কায়রার কাছে যাও, আমি সাহিলের সাথে কথা আছে আমার কিছু। কেন কেন? আমি বলছি মীরা। মীরা আর কিছু না বলে রাগে গজগজ করতে করতে কায়রার কাছে যায়। কায়রা বসে বসে জুস খাচ্ছিল। মীরাকে দেখে তার কাছে যায়। কি হচ্ছে মীরা, একা একা দাঁড়িয়ে আছো যে? রায়ান কই? উনি সাহিল নামের একটা ছেলের সাথে কথা বলছে। কায়রা ও মনে মনে বলল, কি দিন এসে গেল না মীরা, তুমি সাহিলকে চিনছো না, যার জন্য তুমি এত পাগল ছিলে, তাকেই ভুলে গেলে। অবশ্য তুমি যেহেতু রায়ানকে ভুলে গেছো, সেহেতু ওকে ভোলাটাই তো স্বাভাবিক। বলে একটা দীর্ঘশ্বাস ফেলল কায়রা। এদিকে রায়ান তো রাগে তোপ হয়ে গেছে, সাহিলের দিকে রাগে দৃষ্টিতে তাকিয়ে আছে। সাহিল রায়ানের এমন তাকানো দেখে ওকে বলে, কিরে এভাবে তাকিয়ে আছিস কেন? এতদিন পর আমাদের দেখা হলো, জড়িয়ে ধরবি না? তুই এখানে কেন? তুই জানোস না আমি এখানে কেন? তাহলে শোন, ওকে সব সত্যি বলতে এসেছিলাম আমি, কিন্তু বলতে পারিনি। কেন জানিস? কারণ আমি তোর মতো স্বার্থপর না। রায়ান বলল, আমি তোর কাছে শুনতে চাইনি আমি কি। আমি জানি তুই জানোস যে তুই একটা ফালতু মানুষ। আসলে কি জানোস, তুই এর চেয়েও নিকৃষ্ট যে আমার সবচেয়ে কাছের মানুষ আমার ভালোবাসা কেড়ে নিয়েছে। তুই তো সব বলেছিস একবার, আবার কেন এখানে এসেছিস? প্রতিবারের মতো ওর জানার অধিকার আছে রায়ান, ওকে এভাবে অন্ধকারে রাখলে হবে না। তার চেয়ে ভালো তোকে সব বলে দে, নাহলে আমি বলে দেব। তুই এমন কিছু করবি না। সাহেলের কলার ধরে বলল রায়ান কথাটা। সাহেল বলল, কেন বলবো না, আমি অবশ্যই বলবো। আর মনে রাখিস, মীরা যদি আমার কাছে নিজে থেকে আসে, আমি ওকে সব বলে দেবো। ওকে, তোর কোনো বাধা মানব না। ওকে, আমি কিছুতেই যেতে দেবো না তোর কাছে, কিছুতেই না, দেখা যাবে। বলেই সাহিল হেসে চলে গেল। রায়ান রাগে লাল হয়ে গেছে, তারও যে ভয় হচ্ছে, প্রচণ্ড ভয়। মীরা যদি সব জেনে যায়? না না, মীরা কোথাও যাবে না। মীরা শুধু এই রায়ানের, শুধু এই রায়ানের। রায়ানের কিছুই ভালো লাগছে না। রায়ান অনেক কান্না পাচ্ছে, সাথে রাগও। না, এখানে সাহিলকে রাখা যাবে না। পার্টিটা তাড়াতাড়ি শেষ করতে হবে, নাইলে সাহিল যাবে না। পার্টিটা শেষে সবাইকে বলতে হবে। বলে রায়ান জোরে জোরে সবাইকে বলে, লেডিস অ্যান্ড জেন্টলম্যান, আই এম ভেরি সরি, আমার এক জরুরি কাজ আছে, সো পার্টি এখানে শেষ। আপনারা এসেছেন, আমি অনেক কৃতজ্ঞ, অ্যান্ড এগেইন সরি। বলে রায়ান চলে গেল। মীরা আর কায়রা দুজনে কথা বলছিল। রায়ানের কথায় তারা দুজনে বেশ অবাক হয়। মীরা মনে মনে ভাবল, এতক্ষণ তো ঠিকই ছিল, এখন আবার কি হলো? তারপর যে যার মতো চলে যায়। যাওয়ার সময় কায়রা আর সাহেল মীরাকে বিদায় দিয়ে যায়। মীরা বিদায় পর্ব শেষ করে যখন রুমে আসে, রায়ানকে পায় না। মীরা ফ্রেশ হয়ে অনেকক্ষণ অপেক্ষা করে রায়ানের জন্য, কিন্তু রায়ান আসে না। মীরার একা একা ভালো লাগছে না দেখে সে ছাদে যায়। ছাদে গিয়েই মীরা কারোর কান্নার আওয়াজ পায়। এদিকে সেই দিকে তাকাতে দেখে কি যেন ছাদের এক কোণে বসে বসে কাঁদছে। মীরা একটু ভালো করে তাকাতে দেখে সেটা রায়ান। মীরা ধীরে ধীরে রায়ানের দিকে এগোতে লাগে। রায়ানের কাছে এসে মীরা রায়ানকে অনেক ডাক দেয়, কিন্তু রায়ান কোনো রিয়াকশন দেয় না। মীরা এবার একটু ভয় পায়। ভয়ে ভয়ে কাঁধে হাত দিয়ে রায়ান বলে ডাকতেই রায়ান মীরাকে জাপটে ধরে কাঁদতে থাকে। মীরা হতবম্বের মতো বসে আছে, কি হচ্ছে কিছুই বুঝতে পারছে না। প্রায় 5 মিনিট পর মীরা রায়ানকে শান্ত করার চেষ্টা করে। রায়ান মীরাকে অনেক শক্ত করে জড়িয়ে ধরে আছে আর বলছে, মীরা প্লিজ আমাকে ছেড়ে চলে যেও না, আমি বাঁচতে পারবো না, প্লিজ যেও না। মীরাকে শক্ত করে ধরে কথাগুলো বলল। মীরা বলল, আমি কোথাও যাব না, আপনি প্লিজ একটু শান্ত হন। সত্যি যাব না তো? না বাবা, যাব না, প্রমিস? আচ্ছা প্রমিস। রায়ান এখন একেবারে বাচ্চা হয়ে গেছে, মীরার সাথে বাচ্চাদের মতো করে কথা বলছে। প্রায় বেশ কিছুক্ষণ পরে রায়ান শান্ত হয়। রায়ান মীরাকে এখনো জড়িয়ে ধরে আছে। মীরা রায়ান দুজনেই কোনো কথা বলছে না। হঠাৎ রায়ান বলে ওঠে, আচ্ছা মীরা, তোমার কাছে কি একটা কিছু চাইলে আমাকে দিবা প্লিজ?
চেষ্টা করব। রায়ান বেশ কিছুক্ষণ চুপ থেকে বলে, আমাকে একটু ভালোবাসতে দেবে প্লিজ? রায়ানের কথায় মীরা কি বলবে বুঝতে পারছে না, তাই চুপ করে আছে। রায়ান মীরাকে চুপ থাকতে দেখে তাকে কিস করা শুরু করে। মীরা কেন যেন বাধা দিতে পারছে না রায়ানকে। হঠাৎ রায়ান মীরাকে কোলে করে রুমের দিকে এগোতে থাকে। মীরা লজ্জায় রায়ানের দিকে তাকাতেই পারছে না। রায়ান তা দেখে বাঁকা একটা হাসি দেয়। রুমে এসে রায়ান মীরাকে বিছানায় শুয়ে দেয়, তারপর দরজা লাগিয়ে দেয়। মীরা লজ্জায় 2 হাত দিয়ে মুখ ঢেকে রেখেছে। রায়ান মীরার কাছে গিয়ে ওর হাত সরিয়ে ওকে কিস করা শুরু করে। মীরাও পরম সুখে নিজেকে রায়ানের কাছে সমর্পণ করে দেয়। তারা যে এক সুখের সাগরে ভাসছে, পাড়ি দিয়েছে এক ভালোবাসার দুনিয়ায়। এভাবে কেটে গেল প্রায় 1 মাস। রায়ানের মীরা দুজনে অনেক সুখে শান্তিতে সংসার করা শুরু করলো, কিন্তু তারা জানতো না তাদের এই সুখের মাঝে বিরাট এক ঝড় আসবে। একদিন খুব ভোরেই মীরার খুব ঘুম ভেঙে যায়। রায়ান বেঘোর ঘুমাচ্ছিল। মীরা নামাজ পড়ার পর দেখল এখনও রায়ান ঘুমি। মীরা কি করবে বুঝতে পারছে না, তার ঘুম আসছে না। হঠাৎ মীরার মনে পড়ল রায়ান সবসময় মীরাকে একটা রুমে বেঁধে মধ্যে যেতে মানা করে। মীরার খুব কৌতূহল জাগে এই রুমটার ভেতরে কি তা দেখার জন্য, কিন্তু রায়ানের জন্য তা দেখা হয়ে ওঠেনি। তাই ভাবলো এখন যেহেতু রায়ান ঘুমানো, তাই এখন দেখবে। যেই ভাবা সেই কাজ। মীরা আস্তে করে রুম থেকে বের হলো, তারপর সবচেয়ে কোণার রুমটায় গেল। আস্তে আস্তে রুমটার ভেতরে ঢুকলো। রুমটায় ঢুকেই মীরার চোখ ছানা পোড়া, কারণ একে তো রুমটা অন্ধকারে ভরা, তার উপর আবার রুমটার মধ্যে সবকিছু ভাঙাচোরা। মীরা লাইট জ্বালিয়ে দেখলো পুরো রুমটার দেয়ালে মীরা আর রায়ানের ছবি। তাদের একটা বিয়ের ছবিও আছে, কিন্তু সেটা অন্যরকম। বলতে গেলে তাদের যে বিয়ে হয়েছে তখনের বিয়ের পোশাক অন্যরকম, আর ছবির বিয়ের পোশাক অন্যরকম। মীরা ভাবল, এটা কিভাবে সম্ভব? আমাদের বিয়ের পোশাক তো অন্যরকম ছিল, তাহলে ছবির পোশাক তো আরেক রকম। আর আমার যেটুকু মনে আছে, আমি আর রায়ান বিয়েতে তো এরকম কোনো ছবি তুলিনি। তাহলে এটা কোথা থেকে আসলো? আর আমাদের তো বিয়ের আগে দেখাও হয়নি, আর আমার তো এত বাইরেও যাই না আমি। তাহলে এত ছবি আসলো কোথা থেকে? মীরা এসব ভাবছে, হঠাৎ সে একটা ডায়েরি দেখতে পায়। মীরা ডায়েরিটা হাতে নিয়ে সেটার পৃষ্ঠ উল্টাতে লাগলো। হঠাৎ তার চোখ আটকে যায় একটা লেখায়, যা দেখে মীরা খুব শকড হয়। কারণ তাতে লেখা ছিল, আমি মীরা, আর আমি ওকে খুব ভালোবাসি, সোহেলকে। জানি না ওকে কিভাবে ভালোবেসে ফেলেছি। ছোটবেলা থেকেই তার সাথে বড় হয়েছি, আর আমি সাহেল দুজনকে অনেক বেশি বিশ্বাস করি। আমি জানু সাহেল আমাকে অনেক ভালোবাসে, তাতে আমি ওকে ভালোবেসে ফেলেছি। এটুকু পরে মীরা আশ্চর্যের শেষ সীমানায়। ওটা সাহেলকে চেনে না, তাহলে ভালোবাসার কথা কোত্থেকে এলো? মীরা আবার যখন পড়তে নিবে তখন রায়ান মীরাকে ডাকতে শুরু করে। মীরা তাড়াহুড়ো করে ডায়েরিটা রেখে তারপর রুম থেকে বের হয়ে দরজা লাগিয়ে এক দৌড়ে রায়ানের কাছে চলে যায়। রায়ান মীরাকে আসতে দেখেই রাগী কণ্ঠে বলে, কোথায় গিয়েছিলে? না মানে ওই একটু নিচে গিয়েছিলাম আর কি। তোমাকে কতবার বলবো আমি ঘুম থেকে না ওঠা পর্যন্ত রুম থেকে বের হবে না, তা তুমি বের হও। আচ্ছা সরি, আর বের হবো না। আচ্ছা রায়ান, আপনাকে একটা কথা বলি। তুমি তো সবসময় কথা বলতেই থাকো, এখন আবার কি জিজ্ঞাসা করার কি আছে, বলে ফেলো। রায়ান, সত্যি করে বলেন তো, আপনি কি আমার কাছ থেকে কিছু লুকাচ্ছেন? রায়ান মীরার কথা শুনে কিছুটা অপ্রস্তুত হয়ে যায়। কোনো মতো বলে, বাবা আমি আবার আবার কি লুকাবো? তাহলে আপনি এভাবে কথা বলছেন কেন? ও কিছু না, তুমি নাস্তা রেডি করো, আমি আসছি। বলে রায়ান চলে গেল। মীরা যা বোঝার বুঝে গেছে। রায়ান তার কাছ থেকে কিছু লুকাচ্ছে, রায়ানের চোখ মুখ দেখে বোঝা যাচ্ছে সে প্রথম থেকে তুমি আমার কাছ থেকে কিছু তো একটা লুকাচ্ছ রায়ান। এর সত্যিটা তো আমার জানতে হবে। কিভাবে? হ্যাঁ, মনে পড়ছে সাহেলকে আমাকে সত্যিটা জানাতে পারবে, কিন্তু ওর নাম্বারটা আমি কোথায় পাবো? মীরা বুঝতে পারছে না, কিন্তু সাহেলের নাম্বার জোগাড় করবে। পরক্ষণে তার মনে হয় রায়ান তো সাহেলের বন্ধুর মতো, নিশ্চয় রায়ানের মোবাইলে সাহেলের মোবাইল নাম্বার থাকতে পারে। এই ভেবে মীরা রায়ানের মোবাইল খুঁজতে থাকে। অবশেষে বালিশের এক কোণে রায়ানের মোবাইলটা পায়। এখন পালা মোবাইলের লক খোলার। মীরা রায়ানের মোবাইলের লক জানে, কারণ রায়ান বলেছিল তাকে। এখন কেন বলেছিল তা জানার ব্যাপার। তাহলে চলুন ফ্ল্যাশব্যাকে ঘুরে আসি। ওই দিন রায়ানের অফিস বন্ধ ছিল। সে বাসায় বসে বসে ল্যাপটপে কাজ করছিল, আর মীরা বারান্দায় দাঁড়িয়ে কার সাথে যেন ফোনে কথা বলছিল। অনেকক্ষণ হয়ে যায়, কিন্তু মীরা আসে না দেখে রায়ানও বারান্দায় যায়। দেখে মীরা কার সাথে যেন খুব হেসে হেসে কথা বলছে ফোনে। তা দেখে রায়ানের সে রাগ শেষ। হুট করে মীরার ফোনটা নিয়ে তারপর ভেঙে ফেলে। ঘটনাক্রমে মীরা অবাক হয়ে রায়ানের দিকে তাকিয়ে আছে। তারপর যখন নিজের এত শখের মোবাইলে ফ্লোরে ভাঙা অবস্থায় দেখে, তখন মীরা রেগে যায় আর রায়ানকে বলে, কি সমস্যা আপনার? আমার মোবাইল কেন ভাঙলেন? তো কি করব?
তোমার বর আজকে বাসায় আছে, তুমি তার সাথে রোম্যান্স করবা তা না, তুমি বসে বসে কথা বলছো অন্যজনের সাথে। এটা কি মানা যায়? আপনার মাথায় কি এগুলো ছাড়া কিছু নেই নাকি? বাই দ্য ওয়ে, আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলছিলাম। ও, একই কথা। হয়েছে, আর লেকচার দিতে হবে না। এখন আপনার ফোন দিন, আমার কাজ আছে। কি করবো আমার ফোন দিয়ে? লুডো খেলবেন? আচ্ছা আচ্ছা, দিচ্ছি। রাগ করা কি আছে? তারপর রায়ান মীরাকে তার ফোনটা দেয়। মীরা ফোন হাতে নিতে তার মাথা নষ্ট হয়ে যায়। রায়ানের দিকে রাগি চোখে বলে, আচ্ছা আপনার সমস্যা কি বলুন তো? আমি আবার কি করলাম? কি করেছেন আবার জিজ্ঞাসা করছেন? বলি ফোনটা যে দিলেন লকটা খুলবেন না? আমি কি আপনার লক জানি? হ্যাঁ, যত সময় না কোনটা লক বলেন তাড়াতাড়ি। দাও, আমি খুলে দিচ্ছি। আপনি কি বলবেন নাকি আমি আপনার ফোন ভাঙবো? আচ্ছা আচ্ছা, দিচ্ছি, আপনি তাড়াতাড়ি দেবেন। মায়াপুরী। কি মায়াপুরী? হ্যাঁ, কেন? ওরে মোর আল্লাহ, মোরে নিয়ে যাও। এই বজ্জাত এইখানেই নাম দিছে। আল্লাহ গো, এই নাম আর কত জায়গায় দিব? দিলে কি হয়েছে? আচ্ছা শোনো, আমি বিকেলে তোমাকে একটা ফোন দিব, ওকে? ডান। এভাবে মীরা রায়ানের ফোনের পাসওয়ার্ড জানে। এখন বিষয় হলো, এখনও রায়ানের ফোনের পাসওয়ার্ড এটাই আছে নাকি? মীরা ভয়ে ভয়ে মায়াপুরি টাইপ করতে দেখে লক খুলে যায়। মীরার তো খুশিতে লাফাতে ইচ্ছে করছে। তাড়াতাড়ি সোহেলের নাম্বার খুঁজে বের করে আর পেয়েও যায়। তারপর নিজের ফোনের নাম্বারটা নিয়ে নেয়। তারপর যথা জায়গায় ফোনটা রেখে দেয়। রায়ান অফিসে যাওয়ার কিছুক্ষণ পরেই মীরা সাহেলকে ফোন দেয়। তারপর দেখা করতে বলে একটা রেস্টুরেন্টে। কথা শেষে মীরা রেডি হয়ে যায়। তার তো তর্স হয়েছে না সত্যিটা জানার জন্য। কেমন অতীত আছে যা মীরার সাথে ঘটেছে, অথচ মীরাই জানে না। অবশেষে মীরা সাহেলের সাথে দেখা করতে যায়। রেস্টুরেন্টে ঢুকতেই দেখে রেস্টুরেন্টের এক কোণে সাহেল বসে আছে। মীরাকে দেখা মাত্রই দাঁড়িয়ে যায় আর একটা টেডি স্মাইল দেয়। মীরাও একটা হাসি দিয়ে সাহেলের কাছে যায়। আমি জানতাম একদিন না একদিন তুমি আসবে আমার কাছে সত্যিটা জানতে। আপনি আমাকে সত্যিটা বলতে পারবেন? নাহলে শুধু দেখা করতাম কেন? আচ্ছা, আমাকে প্রথমে কিছু প্রশ্নের উত্তর দিতে পারবেন? অবশ্যই, বলো। মীরা বলল, না মানে আমি অনেকগুলো ছবি দেখেছি যার কোনো স্মৃতি আমার মনে নেই। মানে ওগুলো কখন কোথায় তুলেছে কিছু আমার মনে নেই। তাছাড়া আমি একটা ডায়েরি পেয়েছি যাতে লিখেছিল আমি আপনাকে ভালোবাসি, কিন্তু আমি তো আপনাকে চিনি না। সাহিল একটা দীর্ঘশ্বাস ফেলে বলে, আচ্ছা মীরা, প্রথমে তোমাকে আমি একটা সত্যি গল্প বলি। আচ্ছা বলুন। তাহলে শোনো, এক শহরে এক ছোট মেয়ে আর একটা ছেলে থাকতো। তাদের অনেক ভালো বন্ধুত্ব ছিল। তারা দুজনেই দুজনের জন্য পাগল ছিল। জানো মীরা, ছেলেটা মেয়েটাকে ছাড়া থাকতে পারতো না। ছেলেটার মা বাবা ছেলেটাকে বিদেশ নিতে চেয়েছিল, কিন্তু মেয়েটার জন্য সে বিদেশে যায় না, কারণ সে মেয়েটাকে অনেক ভালোবাসতো। মেয়েটাও করতো, কিন্তু সে জানতো না সেটা শুধু ভালো লাগা ছিল বা ভালোবাসা না। যাই হোক, যখন তারা কলেজে ওঠে তখন ছেলেটা মেয়েটাকে প্রপোজ করে। মেয়েটাও ছেলেটার প্রপোজ অ্যাকসেপ্ট করে ফেলে। খুব ভালো চলছিল তাদের জীবন, কিন্তু কিন্তু কি? সাহেল একটা দীর্ঘশ্বাস নিয়ে বলল, একটা বড় ঝড় এসে তাদেরকে আলাদা করে দেয়। জানো মীরা, সে মেয়েটা আর সে ছেলেটা কি? কে? সে মেয়েটা তুমি মীরা, আর ছেলেটা আমি। কি? মীরা চিল্লানি শুনে রেস্টুরেন্টের সব মানুষ কিভাবে যেন তাদের দিকে তাকিয়ে আছে। মীরা তো সেদিকে খেয়াল নেই, সে আছে আমাকে শেষ প্রান্তে। সাহেল মীরাকে শান্ত করার জন্য বলে, মীরা একটু শান্ত হও, আমি তোমাকে সব বলছি। কিভাবে শান্ত হবো? আপনি আমাকে কি সব বলছেন? আমি আপনাকে চিনি না, আর আপনি নাকি বলছেন? প্লিজ মীরা, আগে আমার কথাটা শোনো, তারপর যা বলার বলো। আচ্ছা বলুন। তারপর সাহেল আবার বলতে শুরু করলো অতীত। তখন মীরা সাহেল অনার্স উঠেছে মাত্র। তাদের রিলেশনের কথা ভার্সিটির সবাই জানে। অনেক সুন্দর ছিল তাদের জীবনটা। সারাদিন দুষ্টামি আর খুনসুটি দিয়ে চলত মীরার সাহেলের দিন। তবে বেশি দিন তা স্থায়ী হয়ে ওঠে না। রায়ান সবেমাত্র লন্ডন থেকে বাংলাদেশের মাটিতে পা দিল। চারিদিকে তাকিয়ে বাঁকা হাসলো রায়ান, তারপর কাকে যেন ফোন দিল। হ্যালো জান, কেমন আছো? ওয়েল, আমি মাত্র বাংলাদেশ আসলাম শুধুমাত্র তোমার জন্য সুইটহার্ট। জান, আমরা দেখা করবো কখন? আই ক্যান্ট ওয়েট বেবি। রায়ান বলল, কাল তাহলে ভার্সিটিতে দেখা করি। কিন্তু জান, তুমি তো সবেমাত্র আসলে, কালকে ভার্সিটি যাবা? তাতে কি, আমার যে ইচ্ছে করবো আমি। তোমার কথা চলবো নাকি? প্যানিক হচ্ছ কেন জান? আমি তো জাস্ট কথা বলতে না দিয়ে রায়ান বলল, জাস্ট স্টপ, কালকে দেখা হচ্ছে বেশ। বলে ফোনটা কেটে দিল রায়ান। তারপর পা বাড়ালো তার গন্তব্যে। এদিকে মীরা আর সাহিল দুষ্টুমি করতে করতে বাড়িতে যাচ্ছে। ও, ওই কালাবাদুর, কালকে আমাকে নিতে আসবি? আমি একা একা ভার্সিটি যেতে পারবো না বলে দিলাম। সাহিল বলল, এই মেয়ে, তোর সমস্যা কি? আমি তোর কি লাগি বলতো?
মীরা বলে, কেন গাধারাম, তুই জানিস না আমি তোর কি লাগি? আমি তোর গফ। সাহেল বলে, তাহলে তুই তো করে করছিস কেন রে আমার সাথে? মীরা আবার বলল, তুই কেন করস? সাহেল বলল, আমার তো অভ্যাস হয়ে গেছে এই জন্য। ওরে আমার গুলুমুলু রে, তোমার এটা অভ্যাস তাই না? হুম। ওরে আমার ফাজিল রে, তুই তোকারি যদি তোর অভ্যাস হয়ে থাকে তাহলে আমার কি হইতে পারে না জানোস? তোরে মাঝে মাঝে ইচ্ছে করে নালার মধ্যে ফেক্কা মারি। নালার ব্যাডটা হক্কল। আর কি দেখতাম আমি, আমার হবু বউ আমাকে কেমন করে গালি দেয় দেখ। আমি বলি, নালার ব্যাডা। এই ড্রামা বন্ধ করতো, আমি ড্রামা করতেছি না ছোকনি। এই কি করি আমি ছোকনি? তুই খারা, তোর আমি কি অবস্থা করি তুই দেখ। বলে সাহেলকে মারা শুরু করে। এভাবেই তারা সারাদিন দুষ্টুমি করে পার করে দেয়। সকালে সাহেল মীরাকে ভার্সিটিতে নিয়ে যাওয়ার জন্য মীরার বাসায় যায়, তারপর সোজা মীরা রুমে যায়। মীরা রুমে সাহেল ঢুকতেই দেখে তার মহারানী ঘুমাচ্ছে। কিছুক্ষণ মীরার ওই মায়াবী মুখটার দিকে তাকিয়ে থেকে তারপর মীরাকে ডাকে সাহেল। সাহেল মীরাকে বেশ কয়েকটা ডাক দেওয়ার পরেও যখন মীরা ঘুম থেকে ওঠে না, তখন সাহেল মীরাকে কাতুকুতু দেওয়া শুরু করে। মীরার ঘুমের মধ্যে এমন বিরক্তি অনুভব করার সাথে সাথে সাহেলকে একটা লাথি দেয় ঘুমের ঘরে। সাহেল আহ করে চিল্লে ওঠে। চিল্লানোর শব্দ শুনে মীরা ধরফরিয়ে ঘুম থেকে উঠে যায়। চারিদিকে তাকিয়ে কিছু দেখতে পায় না। নিচে তাকাতে দেখে সাহেল কোমরে হাত দিয়ে বসে আছে। মীরার দিকে রাগি লুক করে, কলিজা তুই এখানে কে রে? বজ্জাত ছেমরি, লাথি দিয়ে আবার জেগায়। আমি এখানে কে? আমি দিছি লাথি। কবে? কখন? কোথায়? সাহেল বলল, বোন তুই পাবনা থেকে কখন আইসুস রে? এই তো কালকে আসছি ভাই। আবার পাবনায় যাওয়ার মতো সময় তো কেউ যাইতে কইছেন, যাবি? আমার খাইতে তো কাম নেই, আমি যাবো তোর লাগে। আর তুই ভাই করে কস কারে সিমরি? আগে হেইটা কর, তুই বোন কারে কস। আর জন্মেও কইতাম না, মাফ কর। আর তাড়াতাড়ি রেডি হওয়া, ভার্সিটি লেট হইতেছে। যা আইতেছি। ওকে সকিনা, ওই তুই খারা খারা কইতেছি। সাহেলকে পায় তোকে, সে দৌড় একদম। কিছুক্ষণ পরেই মীরা রেডি হয়ে আসে। তারপর সাহেল আর মীরা এক ভার্সিটিতে যায়। এদিকে রায়ান ঘুম থেকে উঠেই রেডি হয়ে বের হয়ে যায়, উদ্দেশ্য কবরস্থানে যাবে। কিছুক্ষণ পরে রায়ান কবরস্থানে চলে আসে। তারপর মার কবরের পাশে বসে পড়ে। আজ খুব মনে পড়ছে তার মার কথা। অসহায়ভাবে তাকিয়ে আছে মায়ের কবরটার দিকে। কিছুক্ষণ তাকিয়ে থাকার পর জোরে জোরে চিল্লিয়ে বলে ওঠে, দেখো মা, কান্না করতে পারছি না আমি, কেন জানি কান্নাই আসছে না। তোমার কোল অনেক মিস করি মা। মন ভরে কাউকে বলতে পারি না আমার কষ্টের কথা। বাবা কেন আমার সাথে একটু বোঝে না? একটু হেসে কথা বললে, গল্প করলে কি এমন হয়? এত টাকা তো আমাদের প্রয়োজন নেই মা, তাহলে কেন এত দূরে দূরে থাকে বাবা? তুমিও তো একা রেখে আমাকে গেলে, কেন এমন করলে মা, কেন? এভাবে কিছুক্ষণ বসে থাকে রায়ান তার মার কবরের পাশে, কিন্তু চোখ থেকে এক ফোঁটাও পানি পড়ে না রায়ানের। কবরস্থান থেকে রায়ান সোজা ভার্সিটির উদ্দেশ্যে গাড়ি স্টার্ট দেয়। এদিকে মীরা, সাহেল আরও অনেকে জন মিলে আড্ডা দিচ্ছে। কিরে, আমার গোলুমুলু কথা কস না কেন? না, ভাবছি বার্গারটা কিভাবে খাবো, তুই খাইয়ে দে তো। মীরা বলল, কেন, তোর হাতে কি চুরি পড়া? সাহেল বলল, না, কালকে রান্না করতে যাই হাত পুড়ায় ফেলছি, তাই আর কি। কেন, তোদের বাসার সার্ভেন্ট কোথায়, তুই রান্না করতে গেলি কেন? ওরা ছিল, আমি শখের বসে তোর জন্য রান্না করতে গিয়েছিলাম আর কি। জানোস সাহেল, মাঝে মাঝে না আমার মনে হয় তোরে ঠাডে একখানা চটকানা দিই। তোরে কতবার কইসিগুলো না করতে, আর করবি না, ঠিক আছে? আচ্ছা এখন খাইয়ে দে, ক্ষুধা লাগছে অনেক, দিচ্ছি। বলেই মীরা সাহেলকে খাওয়াতে শুরু করে। কয়েক লোকমা খাওয়াতেই ভার্সিটির মধ্যে হইচইয়ের আওয়াজ পাওয়া যায়। সবাইকে যেতে দেখে মীরার সাহেল ও ওখানে সেখানে যায়। গিয়ে দেখে একটা ছেলে গাড়ির সাথে হেলান দিয়ে খুব অ্যাটিটিউড নিয়ে দাঁড়িয়ে আছে। পুরা ভার্সিটির মানুষ তার দিকে তাকিয়ে আছে, সাথে মীরা তো আছেই। হঠাৎ কোত্থেকে যেন একটা মেয়ে এসেছে, ছেলেটাকে জড়িয়ে ধরে বলে ওঠে, ব্রায়ান বেবি, কতদিন পর তোমাকে দেখলাম, আই রিয়েলি মিস ইউ বেবি। মি টু রাহি বেবি, এখন সরো, আমার কথা আছে সবার সাথে। বলে রায়ান মেয়েটাকে নিজের কাছ থেকে সরিয়ে ফেলল। তারপর সবার উদ্দেশ্যে বলল, হে গাইস, আমি ব্রায়ান আহমেদ, তোমাদের সাথে একটা জরুরি কথা বলতে চাই। আর তা হলো, এই ভার্সিটির টিচার থেকে শুরু করে সব কিছু আমার অধীনে। সো আগে থেকে ওয়ার্নিং দিয়ে রাখছি যে কিছু করতে হলে আমার পারমিশন নিবে, অ্যান্ড আমার কাছে ভুলেও বাধা দেওয়ার চেষ্টা করবে না। আর যদি করো, ইউনো হোয়াট, সেদিনই তোমার শেষ দিন হবে। বাই দ্য ওয়ে, নাইস টু মিট ইউ অল। এসব প্যারাময় বকবক করার পরেই রায়ানও ওই শাকচুনি রাহি মেয়েটাকে নিয়ে ভার্সিটির ক্যান্টিনে চলে যায়। রায়ান যাওয়ার পর বাকি সবাইও চলে যায়। এদিকে রায়ানের কথা শুনে মীরার তো মাথা গরম হয়ে যায়। সাহেল কিচ্ছে মতো পিঠে বলে, ওই নালার বেডা, তেহালের কিছু কস না কেন রে? দেখছো সবাই কিভাবে থ্রেট দিয়ে গেছে, কিছু করার আগে তার কাছে পারমিশন নিতে হবে, শখ কত।
আরে বাদ দে না, এগুলো ছোটোখাটো ব্যাপার। হর হাট খাট করলি তুই, বেটা বজ্জাত কোথাকার। আচ্ছা তোর বাপু তো ইউনিভার্সিটির ওনার, তাহলে তুই এমন কেন থ্রেট দিস নাই? এতে কেন দিছে? ব্যাটার অ্যাটিটিউড দেখলে তো মরে যাই। দেখিস আমি ব্যাটার একটা কথা মানবো না। মানিস না, কোনো সমস্যা নেই, আমি তো আছি তোর সাথে। তুই থাকলে কি আবার না থাকলে কি, ব্যাটা তারা বিএফ আমার। তুই তো ধোয়া তুলসী পাতা, তাই না? অবশ্যই হয়েছে। এখন মহারানী, ক্লাসের টাইম হয়ে যাচ্ছে, চলেন। ওকে চলেন আমার প্রিন্স। তারপর সাহেল আর মীরা দুজনে ক্লাসে চলে যায়। অন্যদিকে রায়ান তার ফ্রেন্ডসদের নিয়ে ক্যান্টিনে আড্ডা দিচ্ছে। অনেকদিন পর দেখা হলো। দোস্ত কেমন আছোস? সবসময়ের মতো ভালো। আচ্ছা কায়রা কই? ও কি জানে না আমি আসছি? জানি তো, আসতে তো বলছি, রাস্তায় মনে হয়। রায়ান বেবি, তুমি খালি ওকে খোঁজো কেন? আমি তো আছি, তাই না? একটা কথা মাথায় ঢুকিয়ে রাখ রাহি, আমার বেস্ট ফ্রেন্ড। আর তাছাড়া তোমার ওরকম মেন্টালিটি নেই এগুলো বোঝার। সো বি কোয়াইট, গট ইট। তোরা এগুলো বাদ দিবি। ওই দেখ কায়রা এসে গেছে। আবিরের কথায় রায়ান পেছনে ফিরে দেখে কায়রা ওর সামনে রাগি মুখ করে দাঁড়িয়ে আছে। কেন রেগে আছে সেটা হয়তো রায়ানের অজানা নয়। ফাজিল ছেলে, তুমি আসছো যে আমাকে বলো নাই কেন? সরি বোন, বলতে মন নেই। হ্যাঁ তাই তো, কেমনে থাকবে, আমি তো তোমার কেউ না, তাই না? সরি কায়রা, আর হবে না। বেবি এগুলো বাদ দাও তো, চলো না আমরা দুজনে মিলে মিষ্টি মিষ্টি কথা বলি। কায়রা বলল, শুরু হয়েছে শাকচুনি শাকচুনি মার্কা কথা, আত্মা পেতনি মেয়ে। আবির বলল, ঠিক বলছোস। কিরে তোরা কি বিড়বিড় করতেছোস? না এমনি, তোমার হবু বউ খুঁজছিলাম। আবির দেখ তো কোথাও পাস কিনা। দেখি। রাহি বলল, কেন, আমাদের কি তোমাদের চোখে পড়ে না? কায়রা বলল, দেখছিলাম তো দুষ্পনে। মানে ও কিছু না। রায়ান চলো তো, তোমার সাথে আমার কাজ আছে। চলো সুইটহার্ট, বাই। বাই আবির, বাই। রায় বলে, এত তাড়াতাড়ি যাচ্ছিস, আর একটু থাক না। কায়রা বলল, আমার পেতনিদের সাথে থাকি না। কি বললাম? কিছুই না, তুমি ভুল শুনছো, তাড়াতাড়ি কান পরিষ্কার করো। তারপর রায়ান আর কায়রা সেখান থেকে চলে আসে, উদ্দেশ্য পার্কিংয়ের ওখানে যাবে। এদিকে মীরা আর সাহেল ফার্স্ট ক্লাস করেই ক্লাসরুম থেকে বের হয়ে যায়। কিরে বের হয়ে গেলি যে? ভালো লাগছিল না তাই? হঠাৎ কি হইল? না এমনি, তোরে কিলাইতে মন চাইছে তাই তো, ক্লাসরুমে তো আর কিলাইতে পারবো না। এই তুই খেলে আমাকে মারার তালে থাকোস কেন রে? ভালো লাগে, এগুলোই তো ভালো লাগবে তোর। ভালো কোনো কাজ তো তোর ভালো লাগে না? কালা বাদর, ঠিক কইছস, আমি সবসময় রাইট থাকি। এভাবে তাকানোর কি আছে? না তাকাই আর পারি বল? তুই মাঝে মাঝে যে এত সুন্দর ফালতু কথা কস, এডি শুন না বমিও পায় না। তোর মতো আস্ত খাটাস আমি জীবনও দেখি নাই। তা আমি জানি, মরে যাতেই হয়েছে, আর হাসতে হবে না। আচ্ছা শোন, ওইটা সকালের ওই বজ্জাত ব্যাটার গাড়িটা না? হইতে পারে। আরে ওইটাই, সকালে দেখছিলাম না। তো কি হয়েছে এখন? এখন বলতাম না, চল আমার সাথে। ওই মীরা, আজেবাজে কোনো কাম করবি না, খবরদার। জানতো আমার, চুপ থাক। আমি যা করবো তাতে আমাকে হেল্প করতে হবে। এখন আইন দেখি, ব্যাটাই ব্যাটাই তুই কি করস? ওদিকে কায়রা রায়ানকে পার্কিংয়ে যেতে বলল। আচ্ছা রায়ান, তোমার কি আসলে রাহি মেয়েটাকে ভালো লাগে? না মানে আমার কাছে কেন জানি পেতনি পেতনি লাগে। অবশ্যই না, ও তো শুধু আমার টাইম পাস। এভাবে কতদিন? তোমরা তো একটা লাইফ পার্টনার লাগবে, তাই না? লাগবে, কিন্তু আমার মতো এখনো কাউকে পাইনি। যেদিন পাবো সেদিন যেভাবে হোক না কেন হাসিল করে ফেলবো। মনে কর পায়ে গেছস মানে? ওই দেখো। রায়ান কায়রার ঈশা অনুযায়ী তাকাতে দেখে একটা মেয়ে আর একটা ছেলে রায়ানের গাড়ির টায়ারের কাছে বসে আছে। একটু খেয়াল করে তাকাতে দেখে মেয়েটা গাড়ি পাংচার করার ব্যবস্থা করছে, ছেলেটা মেয়েটাকে কি যেন বলছে। ছেলেটা এতই বকবক করছে যে মেয়েটার আর সহ্য না করতে পেরে ছেলেটাকে এক ঝাড়ি দেয়। সাথে সাথে ছেলেটা চুপ হয়ে যায়। এখন বিষয় হচ্ছে যে মেয়েটা রায়ানের গাড়ির টায়ার পাংচার করছে কেন? রায়ান এক দৃষ্টিতে তাকিয়ে আছে মেয়েটার দিকে আর ভাবছে, কোন জন্মের শত্রুতা আছে তার মেয়েটার সাথে? আর তাছাড়া গাড়ি পাংচারই বা কেন করছে? রায়ানকে এভাবে মেয়েটার দিকে তাকাতে দেখে কায়রার অনেক হাসি পাচ্ছে। কায়রা রায়ানকে খ্যাপানোর জন্য বলল, কে রে ভাই, প্রেমে টেমে পড়লি নাকি মেয়েটার? আমি আর প্রেম সম্ভব না। যেভাবে তাকিয়ে আছো দেখে তো মনে হচ্ছে প্রেমে পড়েছ। মেয়েটাকে দেখছো তুমি? দেখে তো গায়ে ভূত লাগছে। আনস্মার্টের ফ্যাক্টরি, যেটা বলো না কেন, মেয়েটার মধ্যে কিছু কিন্তু একটা আছে। রায়ান বলল, তা একটা কিছুটা কি শুনি? আপাতত প্রবল সাহস, নইলে কি রায়ান আহমেদের গাড়ির টায়ার পাঞ্চার করা দুঃসাহস করতো? কথায় তো যুক্তি আছে, বাট আমি শিওর মেয়েটা আমার গাড়িটা অন্য কারোর গাড়ি ভেবে এটা করছে। হতে পারে, আবার নাও হতে পারে। আচ্ছা চল একটা বেট লাগি। অনেকদিন তো বেট করা হয় না। ওকে, বাট কি বেট করবা? যা সবসময় করি।
মানে মেয়েটা তোমার উপর ফিদা হয়ে নাকি সেটা দেখব। কায়রার এই মেয়ে থেকে অনেক সুন্দর সুন্দরী মেয়ে আমার একবার দেখেই ফিদা হয়ে যায়। আর এটা তো একটা সাধারণ গাইয়া মেয়ে। দেখা যাক বেট করবা নাকি করবা না। ওকে দেন বেট। রায়ান, যদি হারো তাহলে আমি যা চাইবো তাই কিন্তু দিতে হবে। ওকে, বাট বেটটা কিন্তু আমি জিতছি। লেটস সি, এখন খেলা শুরু করা যাক। শিওর। তারপর রায়ান আর কায়রা মেয়েটা আর ছেলেটার দিকে এগোতে থাকে। এদিকে সাহিল সেই কখন থেকে বকবক করে মীরার মাথা খেয়ে ফেলছে। মীরা একবার ঝাড়ি দেওয়ার পর চুপ হয়ে গেল, আবারও বকবক করা শুরু করে দেয় সাহিল। মীরা শেষে বিরক্ত হয়ে সাহিলকে জিজ্ঞাসা করে, ওই হালা, তোর সমস্যা কী রে? আমার জান ময়না কয়লা কালার চিক্কা, চল না রে, কেউ দেখলে সমস্যা হবে। এই বেটা, তোরে দেখলে আমার মাঝে মাঝে সন্দেহ হয়, তুই কি আসলে আঙ্কেলের ছেলে? সত্যি করে বলতো। এই, তুইগুলো কি আজে বাজে কথা কস? মাথা ঠিক আছে? আমার মাথা বহুত আগে পাবনা থেকে ঠিক করে আসছি, তো তোর ঠিক কর। আর রইল আজে বাজে কথার, তোর কাণ্ড দেখে ওইটা না কইয়া পারলাম না। আমি আবার কি করলাম? এই যে ভয় পাতাছিস, তুই হইলে গিয়ে ইউনিভার্সিটির ওনারের ছেলে, তুই কি জন্য ওই বজ্জাত্রের ভয় পাবি? আর ওই বজ্জাত্রের নাম কি যেন? রায়ান। আমার নাম রায়ান। মীরার কথার মাঝখানে থেকে পেছন থেকে বলে উঠল। রায়ান, মীরা আর সাহিল পেছনে থাকার কারণে তারা রায়ানকে দেখতে পেল না। রায়ানের কথায় মীরা যেন নড়তেই ভুলে গেছে, রীতিমতো কাঁপতে শুরু করেছে। সাহিল তার পেছনে তাকালেই সাহিলের চোখ বড় বড় হয়ে যায়। মীরা অসহায় দৃষ্টিতে সাহিলের দিকে তাকিয়ে বলে, ডোন্ট টেল মি, বাচ্চাটা কি পেছনে দাঁড়িয়ে আছে? সাহিল রায়ানের দিকে তাকিয়ে চোখ বড় বড় করে মাথা ঝাঁকিয়ে ইঙ্গিত করে বলে, সাথে সাথে রায়ান বলে উঠল, এই মিস, এদিকে ফেরো। মীরা ভয় পেয়ে পেছনে ফিরতে দেখে রায়ান তার দুই হাত নিজের প্যান্টের পকেটের ভেতর ঢুকিয়ে রাগি চোখে তার দিকে তাকিয়ে আছে। রায়ানের পাশেই কায়রা দাঁড়িয়ে আছে আর মিটমিটে হাসছে। মীরা তো রায়ানকে দেখে ভয় শেষ, কিছু বলতে যাবে তার আগে রায়ান বলে উঠল, এই স্টুপিড গার্ল, হোয়াটস ইউর নেম? আমার নাম মীরা। তা আমার গাড়ি পাঞ্চার কেন করছিলে? ওটা আপনার গাড়ি? আমি তো ভাবছিলাম কোনো বজ্জাত রুচিহীন ব্যক্তির গাড়ি হবে এটা, তাই না সাহিল? হ্যাঁ হ্যাঁ, আমরা তো গাড়িটার কোনো একটা বজ্জাতেরই ভাবছিলাম। এখন যদি সে বজ্জাটা যদি আপনি হন তাহলে আমরা কি করতে পারবো বলুন? হোয়াট? কি বললাম? না না, কিছু না। আসলে আপনাকে সরি বলতে নিয়েছিল আর কি, ভুলে উল্টাপাল্টা বলে ফেলেছে। রাগ করবে না, হ্যাঁ? আমরা এখন আসি, গুড বাই। চল সাহিল। বলে মীরা সাহিলকে নিয়ে চলে যাচ্ছিল, তখন রায়ান ওদেরকে আবার ডাক দেয়, হ্যালো মিস গায়াভূত, তোদেরকে আমি যেতে বলিনি। ও সরি মিস্টার টিকটিকের মতো চেয়ার অধিকারী, কি বলবেন বলুন? হোয়াট ইউ মিন বাই টিকটিকের মতো চেয়ারের অধিকারী? আমাকে কি তোমার টিকটিকের মতো লাগে? না, তোরে তো আমার গরুর গোবরের মতো লাগে। হোয়াট? গরুর গোবরের মতো? লাইক সিরিয়াসলি? সিরিয়াসলি তোরে আমার গোবর গোবর টাইপ লাগে। ইউনো হোয়াট, আমি তোমার কথায় বিশ্বাস করি না। যে ছেলের উপর সব মেয়েরা ক্রাশ, তাকে নাকি গোবরের মতো লাগে। বিশ্বাস করা যায়? বিশ্বাস করা না করে এটা আপনার ব্যাপার, আমি তো জাস্ট সত্যিটা বললাম। ওই সিলি গার্ল, তুমি কি জানো তুমি কার সাথে কথা বলছো? জানলে হয়তো এসব বলার দুঃসাহস করতে না। আরে আমি তো আপনাকে চিনি, কয়েকদিন আগেও তো আমি আপনাকে ঠেলা গাড়ি চালাতে দেখছিলাম, তাই না সাহিল? ইউ, মীরা ভাগ। বলি সাহিল আর মীরা দৌড় দেয় এক। ওদেরকে ওভাবে যেতে দেখে কায়রা জোরে জোরে হেসে দেয়। পুরো ঝগড়ায় কায়রার এমন একটি ব্যক্তি যে কোনো কথাই বলেনি, চুপচাপ ঝগড়া দেখছিল আর হাসছিল। রায়ানের সাথে সাথে প্রথম কীভাবে কথা বলার সাহস করেছে, তো আবার ওর মতো সুদর্শন ছেলে কীভাবে বলে, ভাবতেই কায়রার হাসি পাচ্ছে। হাসতে শেষে রায়ানকে বলল, আমি জানতাম এই মেয়ে তোমাকে পছন্দ করবে না, তাই তো বেট লাগলাম। এখন শর্ত মতো আমি যা চাইবো তাই দিতে হবে। অবশ্যই। মিস গায়াভূত, আমাকে কীভাবে ইনস্টল করার শাস্তি তুমি পাবে, আই সোয়ার। এখন থেকে তোমার প্রতিদিন খুব কষ্টের হবে। কায়রা বলল, কি হলো, কি ভাবছো? চলো। হ্যাঁ হ্যাঁ চল। তারপর রায়ান আর কায়রা সেখান থেকে চলে যায়। এদিকে মীরা আর রায়ানের ঝগড়ার জন্য সাহিল পার্কিং থেকে গাড়ি নিতেই মনে নেই সাহিলের, তাই সাহিল আর মীরা আবার পার্কিংয়ে আসে। এটা দেখে রায়ান নেই দেখে তারা দুজনে যেন হাফ ছেড়ে বাঁচে। তাড়াতাড়ি গাড়িটা স্টার্ট দেয়, উঠে সাহিল মীরাকে মীরার বাসায় পৌঁছে দিয়ে নিজের বাসায় চলে আসে। অন্যদিকে রায়ান আর কায়রা শপিং মলে আসে, কারণ কায়রা বলেছে তাকে একটা জামা কিনে দিতে। যেহেতু সে বেডে জিতেছে, শপিং শেষে সাহিল আর কায়রা একটু রেস্টুরেন্টে যায়। কিছুক্ষণের মধ্যেই রেস্টুরেন্টটা যেন তাদের দুজনের আড্ডার জায়গা হয়ে যায়। নানা বিষয় নিয়ে গল্প করছে তারা, করবে না কেন? এতদিন পর দুই বন্ধু দেখা হয়েছে, এভাবে গল্প করাটা স্বাভাবিক। কি আড্ডার মাঝে রায়ান বলে উঠল, আচ্ছা কায়রা, ওই মেয়েটাকে তুমি চিনো? কোন মেয়েটা রায়ান? সকালের মেয়েটা আর কি।
কি যেন নাম বলল? মীরা, ওর নাম মীরা। এবার অনার্স উঠেছে। আর ওর সাথে ছেলেটা কি? ওর নাম সাহিল। মীরার সাথে একসাথে পড়ে। ওরা দুজন GF-PF। কেন বলতো? না এমনি। আমার তো মনে হচ্ছে তুমি প্রেম করেছ। বাজে কথা বন্ধ করতো। আমি তো জাস্ট ওকে শাস্তি দেব, তাই জিজ্ঞাসা করছিলাম। তাছাড়া ওকে জানতে হবে না রায়ন আহমেদ কি আর সে কি করতে পারে? ও তাই বুঝি। আচ্ছা চলো, এখন অনেকক্ষণ তো বসলাম। চলো। সাহিল মীরাকে কল দেয়। আসসালামু আলাইকুম কালাচাঁদ। ওয়ালাইকুম আসসালাম মান্দুর্নি, কি করস? আমি তোর আমার জানটার কথা ভাবছিলাম। তুই? মিটু চুকনি। ওই ম্যাডাম, ফোনে দেখা একদম নাম কইতে পারস না? নাহলে সামনে থাকলে তোরে কিলাইতাম। এর লেগে তো কইছি ফোনে, সকিনা। বেদ্য বেটা, তোরে আমি কুকুরের লালা তোর তালাপোকা চা খামো, সাথে পোলায়ের সাথে টিকটিকির ফ্রাইও খামো, বুঝছস? ইস ছি, তুই খামি খামো না। আমি তো খাইছি, এর লাগে তোরে কইতাছি। খাবি নাকি ক? অনেক আমি কিন্তু জিভে পানি আয় যাইতেছে। বাথরুমে বমি করছে। মেয়েরা কথা কস না কেন? ও বুঝছি, বমি করতেছস, কর, আমি ফোন কেটে দিচ্ছি। আসলে এটা সবসময় ঘটে। মীরা তার ফেভারিট খাবারের কথা সাহিলকে বলে, আর সাহিল তা শুনে বমি করে দেয়। বেচারা সাহিল, তার জীবন অনেক কষ্ট। এদিকে রায়ান একা একা বারান্দায় দাঁড়িয়ে আছে। তার মা যদি থাকতো হয়তো সে এখন তার মার সাথে গল্প করতে পারত। এটা ভেবে রায়ান একটা দীর্ঘশ্বাস ফেলে। কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পর হঠাৎ রায়ানের মীরার কথা মনে পড়ে যায়। সে নিজেকে নিজেই বলে, সো মিসেস গাইয়া ভূত, তোমাকে তো আমি দেখে নেব, সাথে ছেলেটাকেও। তোমার খুব শখ না আমাকে অপমান করার? নাও ইউ উইল নো হু আই অ্যাম। আর বাকি রইল আমাকে রিজেক্ট করার। ওইটা সত্য, আমি নিবই, তা আবার আমার স্টাইলে। মীরা সাহিলকে ফোন দেয়। দুবার রিং হতে সাহিল ফোন রিসিভ করে ফেলে। আসসালামু আলাইকুম শেহজাদি। ওয়ালাইকুম আসসালাম শাহজাদা। তা আজকে সূর্য কোন দিক দিয়ে উঠলো? নিজে থেকে ফোন দিলা যে? দিছি, ভালো করছি। এখন শোন, তুই তাড়াতাড়ি আমার বাসায় আসবি। আমি আর তুই একসাথে ভার্সিটি যাব। আমি কিন্তু রেডিও বসে আছি, আইতাছি, অপেক্ষা কর। আচ্ছা শোন, আমার না অনেক টেনশন হচ্ছে। যদি বচ্চারটা কিছু করে? কেন? এখন কেন? কালকে কাজটা করার সময় মনে ছিল না? ওই বচ্চারটাকেও তো শাস্তি দেওয়ার দরকার ছিল। দেখো না সবাইকে এইভাবে থ্রেট দিছে, তাই আর কি। আমি সাইল বলল, দিছে ভালো করছে, তোরই তো আর দেয় নাই। ওই বেয়াদব কালা বিলাই, নেংটি সাপের লেজ, অটিস্টিক মাইয়া। তোর সমস্যা কি বলতো? তুই বুঝিস না সবাইকে দিছে মানে আমাকে দিছে? না বুঝি না, আমার বোঝা লাগবে না, তুই আগে এটা ক। আমারে তোরে কোন দিক দিয়ে মাইয়া লাগে? সব দিক দিয়ে তোরে মায়া লাগে। জানো ছোটবেলায় তোরে পুরাই মায়া লাগতো। কেউ কইতো না যে তুই পোলা। তুই আমার ছোটবেলা দেখছস? মানে দেখছি তো। কিভাবে? আমি একটু শুনি। আমরা একসাথে থাকতাম পুরী একই ইয়ারে, তাহলে দেখাটা তো স্বাভাবিক, তাই না? ওরে সকিনা, আমরা একই ইয়ারে কারণ তোর জন্য 2 বছর গ্যাপ দিছি। আর তাছাড়া আমি তো 3 বছরের বড়, বুঝোস? আইসা আমার ছোটবেলা দেখাইতে। ও, আমি তো ভুলে গেছিলাম। এইরই পারবি? ভালো কোনো কাম তো আর পারুস না? তুই আসোস না আমার ভালো কাম করতে? হিতিরে আমি কি কই আর হিতি আমারে কি কয়? আল্লাহ বাঁচো আমারে। মীরা বলল, আল্লাহ বাঁচানো ওরে, হইছে, আর কইতে হইব না। তুই আমারে কতটুকু ভালোবাসস আমি বুঝে গেছি। এখন রাখ, আমি রেডিও আইতেছি। মীরা বলল, আচ্ছা, খোদা হাফেজ। খোদা হাফেজ। তারপর সাইল রেডি হয়ে মীরার বাসায় যায়। মীরা রেডি ছিল, তাই তারা দুজন মিলে ভার্সিটির উদ্দেশ্যে রওনা হয়। এদিকে রায়ান, কায়রা, আবির আর রাহি এই 4 জন মিলে ভার্সিটির মাঠে আড্ডা দিচ্ছে। আড্ডার মাঝে রাহি বলে, রায়ান বেবি, তুমি লন্ডনে গেলে আমার জন্য কিছু আনলে না, এটা কি ঠিক করলে? ইউনো না বেবি, আমার এইসব ভালো লাগে না। আমি বরং তোমাকে টাকা দিয়ে দেবো, তোমার যা ইচ্ছে তুমি কিনে নিও। ওকে, দ্যাটস গ্রেট। তাহলে তুমি আমাকে বেশি না 1 লাখ দিও প্লিজ। কায়রা বলল, বেশি লোভী, রাস্তায় গিয়ে মরজা। ওকে দিয়ে দেবো, নাও। হ্যাপি? ইউর দ্য বেস্ট বেবি। টাকা দিলে তো এই শাকচুনি সব দিক দিয়ে বেস্ট হয়, বাইর হয়। ঠিক কইছস, বেরি আস্তা ফুকিননি। তোমার কি বলছো? তোমাকে কেন বলবো? মুখ ভেঙচিতে বললো কথাটা। রায়ান, ওই দেখ কে আসছে। রায়ান কে আসছে? তুমি আগে পেছনে ফিরে দেখ। কায়রার কথা, রায়ান পেছনে ফিরে দেখে আর মীরা আর সাহেল আসছে। তা দেখে রায়ান বাঁকা হাসি দেয়। তারপর মীরাকে ডাকে, হ্যাঁ ও মিস গায়াভূত, এদিকে আসো। ও হ্যালো মিস্টার গোবর, কেমন আছেন আপনি? লিসেন, আমাকে ওই নামে ভুলেও ডাকবে না। ইজ দ্যাট ক্লিয়ার? মীরা বলল, লিসেন, আমাকেও এই নামে ভুলেও ডাকবেন না। ইজ দ্যাট ক্লিয়ার মিস্টার? আর থাক, বললাম না। ইউ সিলি গার্ল, ইউ বচ্চাদ খবিস, নেংটি পাথর, ময়লা আর দুর্গন্ধযুক্ত মজা। হোয়াট ননসেন্স।
মীরা বলল, হোয়াট ননসেন্স না, বলুন হোয়াট এ গ্রেট স্পিচ, তাই না জানুবল? সাহিল, কায়রা, আবির, অবশ্যই। রাই বলল, কায়রা আর আবির, তোমরা রায়ানের পক্ষে না কি ফালতু মেয়ের পক্ষে? ওই নালির বেডি, তোর সাহস তো কম না আমাকে ফালতু বলস? তুই নিজে জানোস আমি অনেক স্মার্ট, বুঝছস তো, তোমার মতো না। মীরা বলল, ও আমি তো ভুলে গেছিলাম, তুমি তো অনেক স্মার্ট, বলতে গেলে পুরাই স্মার্টের গাট্টি। রায়ান বলল, জাস্ট শাট আপ, তোমার বকবক শেষ হয়েছে নাকি আরও বকবক করবা? মীরা বলল, শেষ তো, শুধু পরিশেষে এটা বলবো যে রায়ান আর রাহি আপনারা দুজনেই দুর্গন্ধযুক্ত গোবরের মতো। বলি মীরা সাহিলের হাত ধরে এক দৌড় দেয়। রায়ান তাদের চাওয়ার দিকে রাগি চোখে তাকিয়ে আছে, রাহি মুখ গোমরা করে বসে আছে, আর কায়রা আর আবির তো জোরে জোরে হাসছে। এভাবে কেটে যায় প্রায় 1 মাস। এই 1 মাসে রায়ান অনেকবার মীরাকে অপমান করতে যায়, কিন্তু সবসময় ওদের ঝগড়া লেগে যায় আর তাতে মীরাই যেতে। এই জন্য রায়ান প্রতিবার মীরার প্রতি অনেক রাগ, তবে কোথাও যেন এক ভালো লাগা কাজ করে মীরার প্রতি রায়ানের। হয়তো সেটা ভালোবাসা যে রায়ান তার মা মারা যাওয়ার পর একবারও মন খুলে হাসল না। সে এখন মীরার জন্য আবার নতুন করে হাসতে শিখেছে। মীরা নিজের অজান্তেই রায়ানকে হাসায়। মীরা যখন প্রতিদিন রায়ানের সাথে নানান বিষয় নিয়ে ঝগড়া করে, তখন রায়ান মনে হয় সেটা রাত্রিবেলা মনে খুলে হাসে আর বলে, তোর মতো পাগলে আমি একটাও দেখিনি, এত বকবক করো কেন তুমি? তবে তোমার এই বাচ্চা বাচ্চা কথাগুলো কেন যেন আমার অনেক ভালো লাগে। এটা দিয়ে হয়তো তুমি আমার মনে জায়গা করে ফেলেছ। এখন তোমাকে আমার চাই, যে কোনো মূল্যে চাই। তোমাকে যে আমার খুব 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 প্রয়োজন। ভালোবাসি মীরা, মনের অজান্তে ভালোবেসে ফেলেছি তোমাকে। মিষ্টি রঙের শাড়ি, কোমর পর্যন্ত চুল, হাতে সাদা রঙের ছুরি, চোখে গাঢ় কাজল, কপালে একটা ছোট্ট সাদা পাথরের টিপ, ঠোঁটে হালকা মিষ্টি রঙের লিপস্টিক, ব্যাস এতটুকুতেই মীরাকে অপরূপ লাগছে। মীরা নিজেকে আয়নায় দেখছিল, তখনই কে যেন দরজায় নক করে। মীরা দরজাটা খুলতে দেখে সাহিল দাঁড়িয়ে আছে। তাকে দেখা মাত্রই মীরা যেন 3 থেকে 4টা ক্রাশ খেয়ে ফেলে। সাদা ধুতি আর কালো পাঞ্জাবিতে বেশ মানিয়েছে সাহিলকে। মীরা তো এক দৃষ্টিতে তাকিয়ে আছে সাহিলের দিকে। এদিকে সাহিল রেডি হয়ে তাড়াতাড়ি মীরার বাসায় যায়। মীরার বাসায় ঢুকতেই তার মীরার বাবা মার সাথে দেখা হয়ে যায়। তাদের সাথে কুশল বিনিময় করার পর সাহিল মীরাকে উদ্দেশ্য করে পা বাড়ায়। রুমের কাছে যেতেই দেখে দরজা লক করা, তাই দরজা নক করে। কয়েকবার নক করতেই মীরা দরজা খুলে দেয়। সামনে তাকাতেই সাহিল অবাক হয়ে যায়। এত নর্মাল সাজা একটা মেয়েকে যে এত সুন্দর লাগবে সেটা হয়তো তার জানা ছিল না। তার মনে হচ্ছে সে হয়তো আবার নতুন করে মীরার প্রেমে পড়েছে। যত দ্রুত সম্ভব নিজেকে সামনে নিয়ে সাহিল মীরাকে বলল, চল, ভার্সিটির অনুষ্ঠানে দেরি হয়ে যাচ্ছে, যাবো, কিন্তু তুই আমাকে এখনো বলি না কেন আমাকে কেমন লাগছে? তোকে? হ্যাঁ, আমাকে তোকে আমার একদমই আমার চোখের মতো লাগছে, বলি সাহিল জোরে জোরে হেসে দেয়। মীরা তো রাগে গজ গজ করতে করতে সাহিলের দিকে তাকিয়ে আছে। মীরা এভাবে তাকিয়ে থাকতে দেখে সাহিল খ্যাপানোর জন্য বলে, ওলে আমার বাবুটা, আমার ছকিনাটা, তুই রাগ করছিস? হ্যাঁ, রাগ করছি, রাগে আমার নাগিন ডান্স দিতে মন চাইতেছে। ও রিয়েলি? তাহলে তো অনেক ভালো, কারা আমার কাছে নাগিন নাগিন গানটা আছে, আমি প্লে করতেছি। ওর বেদ্য পোলা, মজা নিবি না একদম। আমারই তোর কাছে চকিনার মতো লাগে না। তুই কি মনে করস তোকে অনেক সুন্দর লাগতেছে? অবশ্যই আমাকে অনেক সুন্দর লাগতেছে। আমার মতো হিরো তুই জীবনও দেখছিস? হিরো না জিরো, তোকে দেখতে কালো বান্দরের মতো লাগছে, বুঝছস? আমি তোর কথা বিশ্বাস করি না। আমাকে যথেষ্ট সুন্দর লাগছে। কচু, তোর আমার পৃথিবীর সেরা কালা আবালের মতো লাগতেছে। হ্যাঁ, তোরে কইছে? আচ্ছা, তুই তো শাড়ি পরতে পারস না, তাহলে শাড়ি কে পরাইছে? কেন? আমার মা পরাইছে। আচ্ছা ওয়েট, তুই এত সুন্দর করে রেডি হয়েছিস কেন? কেন আবার অনুষ্ঠানের জন্য? তাই বললাম এত সুন্দর করে রেডি হবি? সত্যি করে কত সাইল, তুই কি কোনো শাকচুনি লাগে প্রেম করস নাকি? আল্লাহ মায়া কয় কি? এই এগুলো বলে না বাবু, পাপ হবে পাপ। আরে রাখ তোর পাপ, আগে যে এটা কইতেছে এটার উত্তর দে। আমার ভুল হইছে, আমি আর জীবনেও অসুন্দর করে রেডি হইতাম না, সবসময় রাস্তায় পোলার মতো থাকুম যা। এটা কিন্তু ভালো সিদ্ধান্ত, কিন্তু আমি এখন আমার প্রশ্নের উত্তর পাইনি। আরে না রে বোন, বুঝলাম, বাট আই হ্যাভ এ গভীর প্রশ্ন। তুই আমাকে বউ বানাবি নাকি বোন? মীরা, আল্লাহর রাস্তে আর একটা কথা কইস না, নইলে আমার সত্যি পাবনে যাইতে হবে। তাই নাকি? কোনো সমস্যা নেই, আমি তোকে সেখানে নিয়ে যাব। ওকে, তোর যাইতে হবে না, আমি নিজেই যাইতে পারুম। এখন চল, দেরি হয়ে যাচ্ছে। ওকে মাই ডার্লিং। তারপর ওরা দুজন একসাথে ভার্সিটিতে যায়। ভার্সিটিতে ঢুকতেই তারা অবাক হয়ে যায়, কারণ পুরো ভার্সিটিটা অনেক সুন্দর করে সাজানো হয়েছে। মীরা তো মুগ্ধ নয়নে চারপাশটা দেখছে। তার দেখার ব্যাঘাত ঘটে সাহিলের ডাকে, দেখছিস কি সুন্দর করে সাজাইছে? হ্যাঁ দেখতেছি তো, তোর এত ক লাগে?
আমারও তো চোখ আছে, তাই না? আচ্ছা শোন, কি বল? আমাকে হয়তো এখন তোর বিরক্ত লাগে, কিন্তু দেখিস আমি যখন থাকবো না তখন তুই আমাকে অনেক মিস করবি। সাহিলের কথা শেষ হতে না হতেই মীরা সাহিলকে থাপ্পড় মেরে দেয়। রাগে মীরার চোখ থেকে অনবরত পানি পড়ছে। মুহূর্তেই চোখ দুটো লাল হয়ে গেছে, সারা শরীর কাঁপতে শুরু করছে মীরার। মীরার এমন অবস্থা দেখে সাহিল কিছু বলতে নিলে মীরা সাহিলকে আবার আরেকটা থাপ্পড় মারে, তারপর সেখান থেকে দৌড়ে চলে যায়। সাহিল এখনও সেখানে দাঁড়িয়ে আছে। সে মীরাকে কথাটা এইভাবে বলতে চায়নি। কে থেকে কে বলে ফেলেছে সে হয়তো নিজেও জানে না। এদিকে মীরা দৌড়াতে দৌড়াতে ভার্সিটির মাঠ থেকে অনেক দূরে চলে এসেছে। লাইব্রেরির কাছাকাছি আসতেই কে যেন মীরাকে এক টান দিয়ে লাইব্রেরির ভেতরে নিয়ে যায়, তারপর দেয়ালের সাথে মিশে ঠোঁট দখল করে ফেলে। আচমকে এভাবে চুমু দেয় মীরার যেন আত্মা শুকিয়ে যায়। চুমু করা ব্যক্তির দিকে তাকাতেই মীরার মাথায় আকাশ ভেঙে পড়ে। শরীরের সর্বশক্তি দিয়ে মীরা তাকে ধাক্কা দেয়। সাথে সাথে ছেলেটা কিছুটা দূরে সরে যায়। মীরা রেগে ছেলেটাকে বলে, আপনার সাহস তো কম না? এভাবে একটা মেয়েকে কিস করতে আপনার লজ্জা করে না? আপনি নিশ্চয় জানেন আমি সাহেলকে ভালোবাসি, তাহলে এইসব করার অর্থ কি? ও, আমি তো ভুলে গেছি মিস্টার রায়ান, আপনার তো প্রতিনিয়ত নতুন নতুন মেয়ে লাগে। এখন নিশ্চয়ই কোনো মেয়ে পাত্তা দিচ্ছে না বলে আমার কাছে এসেছেন। দেখো, এমন কিছু না। আমি তো যা ইউনো হোয়াট মিস্টার রায়ান, আপনার সাথে কথা বলার আমার কোনো ইচ্ছা নেই। আর একটা অনুরোধ রইল, প্লিজ আমার সামনে আর আসবেন না। মীরা, আমি তোমাকে খুব ভালোবাসি। আমি তোমাকে সারা জীবনের জন্য চাই। প্লিজ আমাকে রেখে চলে যেও না। মীরা চলে যেতে নিয়েছিল, কিন্তু রায়ানের কথা শুনে দাঁড়িয়ে যায়। তার প্রচণ্ড মাথা গরম হচ্ছে। একে তো সাহিলেরও ফালতু কথাগুলো, আবার এখন রায়ান তার সহ্যর সীমা পেরিয়ে যাচ্ছে। তবু নিজেকে শান্ত রেখে মীরা এক তাচ্ছিল্য হাসিতে বলে, ইউনো হোয়াট মিস্টার রায়ান, আপনার মতো বেহায়া মানুষ আমি জীবনও দেখিনি। আপনি জানেন আমি সাহেলকে ভালোবাসি, তো আপনি আবার বললেন কিনা সারা জীবনের জন্য চান আমাকে। যে রায়ান 3 দিনের বেশি কোনো মেয়েকে তার গফ বানায় না, সে কিনা আমাকে সারা জীবনের জন্য চাই? বিশ্বাস করা যায়? সত্যি আমি? মীরা তাকে কিছু বলতে দিল না। মীরা বলা শুরু করলো, আমি আপনার সাথে কথা বলতে চাচ্ছি না, প্লিজ আমার থেকে দূরে সরুন। বলেই মীরা চলে যেতে নেয়, কিন্তু তার আগে রায়ান তার হাত ধরে ফেলে। তাতে মীরা রাগের বশে রায়ানকে থাপ্পড় মেরে দেয়। আপনি দেখি চরম বেহায়া। কোন সাহসে আমার হাত ধরেছেন আপনি? আপনার কোনো অধিকার নেই আমার ধরার, আর যদি থাকে তাহলে সেটা শুধু সাহিলের। বলেই মীরা চলে যায়। মীরা যাওয়ার সাথে সাথে রায়ান দেয়ালের খুব জোরে একটা পাঞ্চ করে, তারপর মাটিতে বসে চিল্লিয়ে ওঠে, ইউ উইল পে ফর ইট মীরা, ইউ উইল পে ফর ইট। আমাকে রিজেক্ট করা, তা আবার ওই সাহিলের জন্য, তাই না? ওই সাহিলকে আমি থাকতে দেব না, থাকতে দেব না আমাদের মাঝে। এদিকে মীরা কাউকে কিছু না বলেই তার বাসায় চলে যায়। পুরো অনুষ্ঠানে সাহিল মীরাকে অনেক খোঁজে, কিন্তু পায় না। ফোন দেয়, তাও সুইচ অফ। অবশেষে অনেক খোঁজের পরে জানতে পারে মীরা বাসায় চলে গেছে। তাই সেও চলে যায়। ওই দিনের পর থেকে মীরা রায়ানের সাথে কথা বলে না, নিজেকে যথাসম্ভব দূরে রাখে রায়ানের কাছ থেকে। রায়ান কথা বলতে আসলে তাকে পাত্তা না দিয়েই তাড়াতাড়ি সেখান থেকে চলে যায়। মীরার এভাবে তাকে ইগনোর করা রায়ান একদমই সহ্য করতে পারে না। মীরা তার সাথে ঝগড়া করা সে খুব মিস করে, তার সে যে অভ্যাসে পরিণত হয়েছে এটা। এদিকে মীরা কিছুদিন ধরে সাহিলের কোনো খোঁজ খবর পাচ্ছে না। ফোন দিল, ফোন সুইচ অফ দেখায়। অবশেষে মীরা সাহিলের বাসায় যায়, কিন্তু সেখানে গিয়ে জানতে পারে যে সাহিল আর তার বাবা দেশের বাইরে চলে গেছে। কেন গেছে অথবা কোথায় গেছে এটা কাউকেই কেউ জানে না। এটা শোনা মাত্রই মীরার মাথায় যেন বাজ পড়ে। খুব কান্না করতে ইচ্ছে করছে, দাঁড়ানোর শক্তিটুকু নেই তার। কোনো মতে বাসায় গিয়ে রুমে চলে যায়, তারপর শাওয়ার অন করে তার নিচে বসে পড়ে। অঝরে কান্না করছে মীরা, খুব কষ্ট হচ্ছে তার। ইচ্ছে করছে চিৎকার করে বলতে, কেন করলি সাহিল? একবার বলে গেলে কি হতো? তুই তো আমাকে ছোটোখাটো সব কথা বলিস, তাহলে এটা বলি না কেন? 2টা থাপ্পড়ই তো মেরেছিলাম আমি, এতে এত রাগের কি আছে? এভাবে শাস্তি দেওয়ার তো মানে হয় না সাহিল। তুই জানিস আমি তোকে ছাড়া থাকতে পারি না, তাহলে কেন গেলে আমাকে রেখে? প্লিজ চলে আয় সাহিল, প্লিজ চলে আয়। তারপর বেশ কিছুক্ষণ পর মীরা ওয়াশরুম থেকে বের হয়। তার কিছুই ভালো লাগছে না, মাথা অনেক ব্যথা করছে। বিছানায় শুতে যেন ঘুমের দেশে তলিয়ে যায়। এভাবে কেটে যায় প্রায় 1 মাসেরও বেশি। এই 1 মাসে মীরা নানানভাবে সাহিলের সাথে যোগাযোগ করার চেষ্টা করে, কিন্তু কোনোভাবেই তা হয়ে ওঠে না। এখন মীরা সাহিলের খোঁজ করে না কিংবা যোগাযোগ করার চেষ্টা করে না। তার বিশ্বাস হয়তো সাহিল আবার আসবে মীরার কাছে, কিন্তু অপেক্ষার প্রহর যেন শেষই হচ্ছে না। মীরা নিজেকে একেবারে ঘরবন্দি করে ফেলেছে, ঠিকমতো খাওয়া দাওয়া করে না। মীরার বাবা মা আর ওর এমন করার কারণটা কিছুটা হলেও জানে। তারও চেষ্টা কম করে না সাহিলের সাথে যোগাযোগ করার, কিন্তু ফল সেই একটাই। এখন সব আল্লাহর উপর ছেড়ে দিয়েছে তারা।
এর মাঝে মীরার জন্য বিয়ের প্রস্তাব আসে। মীরার বাবা মা এতে রাজি হয়। এখন শুধু মীরাকে রাজি করানো বাকি। মীরা তার রুমে বসেছিল, তখনই মীরার বাবা মা তার রুমে আসে। মীরা, আমাদের তোর সাথে কথা আছে। কি বলবা বলো, তাড়াতাড়ি বলো। আসলে আমরা তোর বিয়ের ব্যাপারে কথা বলতে চাচ্ছি। আমি বিয়ে করবো না বাবা। কেন করবি না? ওই সাহিলের জন্য তোকে রেখে চলে গেছে তোর জন্য। মা প্লিজ, এই নিয়ে আমি কথা বলতে চাচ্ছি না। মীরার বাবা বলল, এইভাবে কতদিন থাকবি মীরা? তোর অবস্থা দেখে আমাদেরও তো কষ্ট হয়। বাবা, আর কয়েকটি দিন অপেক্ষা করো প্লিজ। বাবা বলল, অনেক সময় দিয়েছি আমি তোকে, এখন আর না। তুই যদি বিয়ে না করস তাহলে তুই তোর বাবা মার মরামুখ দেখবি। মীরা বলল, বাবা প্লিজ, আর একটু সময় দিলে কি হয়? এতদিন কি কম সময় দিয়েছে? আর তাছাড়া ছেলেটা অনেক ভালো, আমরা চাই না এই ছেলেটা হাতছাড়া হোক। আচ্ছা, আমি ভেবে বলবো। এখন প্লিজ যাও তোমরা, আমার ভালো লাগছে না, একা থাকতে দাও একটু। তারপর মীরার বাবা মা চলে যায়। তারা যেতেই মীরা কেঁদে ওঠে। তার সবকিছু অসহ্য লাগছে। সে চায় না সাহেল ছাড়া কাউকে নিজের জীবন সঙ্গী করতে, কিন্তু তার বাবা মাও তো তাকে বুঝে না। এর কিছুদিন পরেই মীরার নামে একটা চিঠি আসে। চিঠিটা পড়া মাত্রই মীরার যেন পুরো পৃথিবী শেষ হয়ে যায়, কারণ চিঠিটা সাহেলের। আর সেখানে লেখা ছিল, প্রিয় মীরা, কেমন আছিস? আমি কিন্তু অনেক ভালো আছি। কতদিন আর এই বাংলাদেশে পড়ে থাকবো বল? তাই ইউএসএতে চলে এসেছি। এখানে বেটার এডুকেশন প্লাস বেটার লাইফ, যা বাংলাদেশে ছিল না। আর সরি তোকে না বলে যাওয়ার জন্য। আসলে কি বলতো, তোকে বলে যেতে ইচ্ছা করেনি, নইলে তোর এই কান্না অসহ্যকর। যাক, আমার জন্য টেনশন করিস না, আমি বিন্দাস আছি। এখন আর লিখতে পারবো না, খুব ব্যস্ত তো, তাই নিজে খেয়াল রাখিস। মীরা আর কষ্ট সহ্য করতে পারল না, জোরে জোরে চিল্লিয়ে কেঁদে ওঠে। কান্নার আওয়াজ পেয়ে মীরার রুমে তার মা বাবা চলে আসে। মেয়েকে এভাবে কাঁদতে দেখি মীরার মা তাকে সান্ত্বনা দেয়। মা, কান্না করিস কেন? মীরা তার বাবাকে চিঠিটা দেখে মীরার বাবা ভীষণ রেগে যায়। রেগে বলে, তোর বিয়ে আমার পছন্দ করা ছেলের সাথে হবে, তাও 1 সপ্তাহের মধ্যে। কিন্তু বাবা কোনো কথা বলতে দিল না। তুই আর কত ওর জন্য বসে থাকবি? ও তোকে ধোকা দিছে মীরা। আর যে ওকে একটা ধোকাবাজের কারণে আমি আমার এই ছেলেকে হাতছাড়া করতে পারবো না। অবশেষে মীরা তার বয়স সম্পর্কে কিছু না জেনেই বিয়েতে রাজি হয়ে যায়। জেনে বা কী করবে? তার তো ইচ্ছে ছিল সে সাহেলের বউ হবে, হয়তো ভাগ্য সেটা চায় না, এই জন্য সাহেল হয়তো তাকে ছেড়ে চলে গেছে। কোনো ঝামেলা ছাড়াই মীরার বিয়েটা খুব সুষ্ঠুভাবে হয়ে যায়। এখন মীরা বাসর ঘরে বসে আছে। নিজেকে খুব অসহায় মনে হচ্ছে মীরার। ইচ্ছে করছে দৌড়ে সাহেলের কাছে চলে যেতে, কিন্তু সব কিছু তো আর পূরণ হয় না। মীরার ক্ষেত্র তাই। মীরা ধ্যান ভাঙে দরজা খোলার শব্দে ঘোমটার আড়ালে দেখতে পায় তার বর তার কাছে এগুচ্ছে। মীরার কেন যেন অনেক ভয় লাগছে। সে তো এরকমটা চায়নি। সাহেলের সাথে নিজের জীবনটা কাটিয়ে দিতে চেয়েছিল, তাহলে কেন সাহেল তার সাথে এমন করলো? হঠাৎ মীরা তার বরের কথা শুনে চমকে ওঠে। এ তো রায়ানের কণ্ঠ, কিন্তু ও এখানে কেন আসবে? কি হলো? বাসঘরে বরকে সালাম করতে হয় তুমি জানো না? আপনি? হ্যাঁ, আমি। বাসঘরে নিজের বরকে ছাড়া কাকে মনে করেছিলে তুমি? আপনি আমার বর? রায়ান বলে, অবশ্যই। বিয়েতে নাম বলার সময় তুমি কই ছিলা? যাকে আমি 1 মুহূর্ত সহ্য করতে পারি না সে এখন আমার বর, মানে তার সাথে সারা জীবন থাকতে হবে? লাইক সিরিয়াসলি? দেখো মীরা, আমি তোমাকে ভালোবাসি, কিন্তু আমি আপনাকে ভালোবাসি না। কিন্তু কেন? আমি জানি না। দেখো মীরা, এখন আমাদের বিয়ে হয়ে গেছে, তাই এখন আর কিছু করার নেই। যা ইচ্ছা তা মেনে নিলে তোমার আর আমার দুজনের জন্যই ভালো হবে। গট ইট? কিন্তু আমার সময় লাগবে। আমি তোমাকে জোর করছি না মীরা, তোমার যত সময় লাগে তুমি নিতে পারো। থ্যাংক ইউ আমাকে বোঝার জন্য। এখন তুমি শুয়ে পড়ো, আমি সোফায় শুচ্ছি। যাক, রায়ানকে যতটা খারাপ ভেবেছিলাম ও ততটা খারাপ না। তারপর মীরা বিছানায় রায়ান সোফায় শুয়ে পড়ে। এরপর কেটে যায় প্রায় 1 বছর। এই 1 বছরে অনেক কিছু পাল্টে গেছে। মীরা রায়ানের সম্পর্ক অনেকটা এগিয়েছে। মীরা এখন রায়ানকে ভালোবাসে, অনেক বেশি ভালোবাসে। রায়ানের কেয়ার আর ভালোবাসা তাকে রায়ানকে ভালোবাসতে বাধ্য করেছে। আজ মীরা অনেক খুশি, কারণ তারা রায়ানের অস্তিত্ব আসতে চলেছে। রায়ানকে এই কথা বলতেই রায়ান মীরাকে জড়িয়ে ধরে কান্না শুরু করে দেয়। তবে এই কান্না দুঃখের না, সুখের। কিন্তু একজন ঠিকই বলেছে, ভাগ্য যে সময় পাল্টাতে পারে, মীরা আর রায়ান এর ক্ষেত্র তাই ঘটে। বিকাল 5:30-35 বাজে। এইমাত্র কানাডা থেকে বাংলাদেশের ফ্লাইট ল্যান্ড করলো। আজ অনেকদিন পর নিজের দেশে পা রাখলো সে। মনে কজনা শান্তি কাজ করছে তার মাঝে, আর মুখে সে রহস্যময় হাসি। আজ মীরার প্রেগনেন্সির 4 মাস হতে চলল।
সাথে রায়ানের জন্মদিনও, তাই মীরা ভেবেছে রায়ানকে সারপ্রাইজ দিবে। যে ভাবার সেই কাজ। রায়ান অফিসে যাওয়ার কিছুক্ষণ পরেই মীরা শপিং করতে বের হয়। সারপ্রাইজের জন্য যা যা সামগ্রী প্রয়োজন তা সব কিনে। শপিং শেষে মীরা যখন শপিং মল থেকে বের হয় আর গাড়ির দিকে যাবে, তখনই কে যেন তার নাম ধরে ডাকে। মীরা পেছনে ফিরতেই দেখে তার সামনে সাহিল দাঁড়িয়ে আছে। তা সে তাড়াতাড়ি করে সেখান থেকে চলে যেতে নিলে সাহিল মীরার হাত ধরে ফেলে। সাহিল, আমার হাত ছাড়ো। হাত ছাড়ানোর চেষ্টা করতে করতে সাহিল বলে, মীরা, আমি তোর সাথে একটু কথা বলবো, প্লিজ আমার কথাটা শোন। আমি কোনো ধোকাবাজের সাথে কথা শুনতে চাই না, বুঝছোস? আমার হাত ছাড়। ছেড়ে দেবো, কিন্তু প্লিজ আমার কথাটা শোন, তারপর না হয়। আমি তোর কোনো কথা শুনতে চাই না, আর কোনোদিন আমার সামনে আসবি না। মীরা, আমি ইচ্ছে করে কিচ্ছু করিনি, আমাকে আটকে রাখা হয়েছিল। মীরা চলে যেতে নিয়েছিল, কিন্তু সাহিলের কথায় থমকে যায়। অবাক হয়ে সাহিলের দিকে তাকিয়ে বলে, মানে? হ্যাঁ মীরা, আমাকে আটকে রাখা হয়েছিল। মানে একটু বুঝে বলবি সাহিল? তোর মনে আছে মীরা, ওই দিন ভার্সিটির অনুষ্ঠানে তুই আমার সাথে রাগ করে চলে গিয়েছিলি? জানিস, তুই চলে যাওয়ার পর আমি তোকে অনেক খুঁজি, কিন্তু কোথাও পাই না। পরে জানতে পারি তুই তোর বাসায় চলে গিয়েছিস। তাই আমিও চলে যাই আমার বাসায়। বাসায় গিয়ে জানতে পারি মা প্রচণ্ড অসুস্থ। আর তুই তো জানিস মা নানার সাথে কানাডায় থাকে, তাই আমাকে আর বাবাকে কানাডা যেতে হবে, যার জন্য আমার কানাডা যাওয়ার সকল প্রস্তুতি নিয়ে ফেলি। তোকে বলে যেতে চেয়েছিলাম, কিন্তু কেন জানি তোর ফোনে কল যাচ্ছিল না। আমি ভেবেছিলাম হয়তো আমার ফোনে প্রবলেম হচ্ছে, তাই মনে হয় কল যাচ্ছে না, কিন্তু দারুণ আঙ্কেলের ফোন দিয়েও তোকে কল করতে পারছিলাম না। আর আমি যে তোর বাসায় গিয়ে বলবো যে সে উপায় ছিল না, কারণ আমাদের ফ্লাইট আর মাত্র 30 মিনিট বাকি ছিল। তাই বাধ্য হয়ে তোকে না বলে আমার কানাডা যেতে হয়। তারপর কিছুক্ষণ চুপ থেকে সাইল আবার বলতে শুরু করে, কানাডা পৌঁছানোর পর আমরা যখন বাসায় যাই তখন আমার মাকে দেখে পড়ে অবাক হই, কারণ মা সম্পূর্ণ সুস্থ ছিল। মাকে এই ব্যাপারে জিজ্ঞাসা করতে মা বললেন যে তিনি আমাদের কোনো কল দেননি। এটা শুনে আমার মাঝে হাজারটা প্রশ্ন উকি দিচ্ছিল। কে ওই দিন ফোন করেছিল, আর কেনই বা এমন করলো? তারপর আবার এটা নিয়ে কোনো মাথা ঘামাতাম না। আর জানিস, তোর সাথে যোগাযোগ করার অনেক চেষ্টা করেছিলাম, কিন্তু কোনোভাবেই করতে পারছিলাম না। তাই ভেবেছিলাম কয়েকদিন কানাডায় থাকার পর বাবাকে নিয়ে আবার বাংলাদেশে ব্যাক করব, কিন্তু বাবাকে এটা বলতেই বাবা সাফ মানা করে দেয় যে তিনি আর বাংলাদেশে ফিরবেন না। মার কাছে থাকবেন, আর সেটার জন্য তিনি আগেই ভার্সিটি থেকে রিটায়ার নিয়ে ফেলেছেন। তাই আমাকে একাই বাংলাদেশে যাওয়ার উদ্দেশ্যে বেরোতে হবে। তবে তার হয়ে ওঠে না। এয়ারপোর্টে যাওয়ার সময় মাঝ রাস্তায় কিছু ডাকাত টাইপ লোক আমাকে ধরে নিয়ে যায়, তারপর বন্দি করে ফেলে। মীরা বলে, তাহলে তুই আসলি কিভাবে? তুই তো রাহিকে চিনিস, রায়ানের এক্স গার্লফ্রেন্ড। ও রায়ানকে ভালোবাসে, তবে এটা ভালোবাসে না অন্য কিছু তা ঠিক জানি না, কিন্তু তাদেরকে বলতে পারবো যে রাহি রায়ানের জন্য পাগল। কোনো মেয়েকে রায়ানের সাথে সহ্য করতে পারে না। ও যখন জানতে পারে তোর সাথে রায়ানের বিয়ে ঠিক হয়েছে, তখন ও পাগল হয়ে যায় তোর ক্ষতি করার জন্য, কিন্তু রায়ানের জন্য পারে না। জানি না কিভাবে যেন রাহি জেনে যায় আমি যে কানাডায় আটকে আছি। তা তাড়াতাড়ি কানাডায় চলে আসে, তারপর আমাকে পালাতে সাহায্য করে। আর রাহি থেকে জানতে পারি যে আমাকে আর কেউ না, রায়ান নিজে আটকে রেখেছে। আমার ফোন আর তোর সাথে যোগাযোগ করার সব মাধ্যমই ও বন্ধ করে দিয়েছিল। কিন্তু বাংলাদেশ আসার পর হঠাৎ কার অ্যাক্সিডেন্টে রাহি মারা যায়। বিশ্বাস কর মীরা, আমি তোকে 4 মাস খুঁজেছি, আর আল্লাহর অশেষ কৃপায় তোকে আজকে পেয়ে যাই। সাহেল একটা দীর্ঘশ্বাস ফেলে আবার বলল, জানিস মীরা, আমি যখন জানতে পারি তোরা রায়ানের বিয়ে হয়ে গেছে, তখন আমি অনেক কষ্ট পাই। কিন্তু এর থেকে বেশি কষ্ট পাই যখন জানতে পারি তুই আমাকে ঘৃণা করিস। এগুলো সবই আমি জানতে পারি রায়ের কাছ থেকে। আর জানিস রায় আমাকে কেন পালাতে সাহায্য করেছিল? ও ভেবেছিল আমি আবার তোর জীবন আসলে তুই রায়ানকে ছেড়ে দিয়ে আমার কাছে চলে আসবি আর ও রায়ানকে পেয়ে যাবে। কিন্তু আমি জানি তুই রায়ানকে ছেড়ে আমার কাছে আসবি না, কারণ তোকে আমার থেকে কি বেশি চেনে বল? মীরার কানে সাইলের কোনো কথাই যাচ্ছিল না। তার মাথা শুধু একটাই কথা ঘুরপাক খাচ্ছে, আর তা হলো রায়ান তাকে ধোঁকা দিয়েছে, বিশ্বাসঘাতকতা করেছে তার সাথে। ভাবতে মীরার শরীর শিউরে ওঠে। যাকে এত বিশ্বাস করলো সেই কিনা তার সাথে এমন করলো। আর ভাবতে পারছে না মীরা, হাত পা অবশ্যই যাচ্ছে তার। সাইলকে কিছু না বলে সে হাঁটা শুরু করে। হঠাৎ তার কানে সাইলের চিৎকার ভেসে ওঠে। সাইলের দিকে তাকাতে দেখে সাইল তার দিকে দৌড়ে আসছে। কিছু বোঝানোর আগেই তাকে একটা ট্রাক মেরে দেয়। মুহূর্তে সে নিজেকে রাস্তায় আবিষ্কার করে। চোখ দুটো ঝাপসা হয়ে উঠছে তার। ঝাপসা চোখ দিয়ে দেখছে কে যেন তাকে কোলে নিয়ে দৌড়াচ্ছে। এদিকে সাহেল মীরাকে যত দ্রুত সম্ভব হাসপাতালে নিয়ে যায়।
তারপর একে একে সবাইকে আসতে বলে। কায়রা, আবির, মীরার বাবা মা সবাই এসে একমাত্র রায়ান ছাড়া কেউ সাহস পাচ্ছে না রায়ানকে জানাতে। প্রায় 6 ঘন্টা পরে কায়রা রায়ানকে কল দিয়ে আসতে বলে। কিছুক্ষণ পরে রায়ান পাগলের মতো দৌড়ে হাসপাতালে আসে। রায়ান আসতেই ডাক্তার রুটি থেকে বের হয়। রায়ান তাড়াতাড়ি ডাক্তারের কাছে গিয়ে জিজ্ঞাসা করে, ডাক্তার, আমার ওয়াইফ কেমন আছে? ও ঠিক আছে তো? ওর কিছু হয়নি তো? আর আমার বেবি, ও কেমন আছে? আই এম সরি, আমরা আপনার বেবিকে বাঁচাতে পারিনি। আর আপনার ওয়াইফের অবস্থা ভালো না, উনি মাথায় অনেক আঘাত পেয়েছেন, তাই ওনার স্মৃতিশক্তি হারিয়ে গেছে বলে ডাক্তার চলে যায়। রায়ান সেখানেই বসে পড়ে। তার খুব কষ্ট হচ্ছে, ইচ্ছে করছে কান্না করতে, চিল্লিয়ে চিল্লিয়ে কান্না করতে। হঠাৎ রায়ানের চোখ যায় সামনে থাকা সাহেলের দিকে। সাহেলকে দেখিয়ে রায়ান বুঝতে পারে সাহেলের জন্যই মীরার এই অবস্থা হয়েছে। সে সাহেলের কাছে গিয়ে তার কলার ধরে বলে, তোর জন্য ওর এমন অবস্থা হয়েছে না, তোর জন্য। সাহেল বলল, আমি জানতাম না ও প্রেগনেন্ট, জানলেও কি তুই বলতি না? রায়ান, কি হলো বল, চুপ করে আছিস কেন? তুই এভাবে বলবি না, না? তোকে আমি বলে রায়ান সাহেলকে মারতে যায়, কিন্তু তার আগে কায়রা তার ঘাড়ে ইঞ্জেকশন দিয়ে দেয়। ফলে রায়ান সেখানে অজ্ঞান হয়ে যায়। কায়রাকে এমন করতে দেখে আবির বলে, কি করেছিস রায়ানের সাথে? বেশি কিছু না, শুধু ওকে ঘুমের ইঞ্জেকশন দিয়েছি। কিন্তু কেন? তুই তো জানিস রায়ান একবার কাউকে মারতে শুরু করে তাকে আটকানো খুব কঠিন হয়, তাই কিছু হওয়ার আগে প্রস্তুতি নিয়ে নিলাম। বুদ্ধি আছে তোর। এখন রায়ানকে ওঠা। হ্যাঁ, ওঠাচ্ছি। তারপর রায়ানকে নিয়ে একটা কেবিনে রাখা হয়। এদিকে মীরার মা বাবা রায়ানের বিশ্বাসঘাতকতার কথা কিছুটা হলেও জানতে পারে, তাই তারা তাদের মেয়েকে রায়ানের কাছে থাকতে দেবে না। এই জন্য তারা রায়ানের জ্ঞান আসার আগেই মীরাকে নিয়ে অন্য হাসপাতালে নিয়ে যায়, কাউকে কিছু না বলি। অন্যদিকে যখন রায়ানের জ্ঞান আসে তখন সে মীরাকে না পেয়ে পাগল হয়ে যায় প্রায়। সবাই মিলে মীরাকে অনেক খোঁজে, কিন্তু কোথাও পায় না। মীরাকে না পেয়ে রায়ান পুরো পাগল হয়ে যায়। 4 মাস তাকে মেন্টাল হসপিটালে থাকতে হয়। তারপর যখন ও সুস্থ হয় তখন আবার মীরাকে খোঁজার চেষ্টা শুরু করে। রায়ানের সাথে কায়রা, আবির আর সাহেলও মীরাকে খুঁজে, কিন্তু কেউ মীরার খবর জানতে পারে না। কিন্তু একদিন কায়রা মীরাকে একটা পার্কে দেখে। মীরাকে দেখে কায়রা তাকে ফলো করা শুরু করে। তারপর মীরার সব খোঁজ খবর নিয়ে রায়ানকে জানায়। রায়ানের সাথে সাথে মীরার বাসার উদ্দেশ্যে রওনা হয়। তারপর মীরার বাসায় গিয়ে তার বাবা মার কাছে অনেক ক্ষমা চায়, কিন্তু তারা কিছুতেই রায়ানকে ক্ষমা করতে রাজি না। অবশেষে রায়ানের অনেক কাকুতি মিনতি করার পর তাকে ক্ষমা করে দেয়। সেদিন মীরা বাসায় না থাকায় সেগুলো সম্পর্কে কিছুই জানে না। তারপর কিছুদিনের মধ্যেই রায়ানের মীরার আবার বিয়ে হয়। বর্তমান। সাহেল বলল, এর পরের ঘটনা তো তুমি জানো। সবই বুঝলাম, কিন্তু আপনি যে আমাকে মিথ্যা বলছেন না তার কোনো গ্যারান্টি আছে? সাহেল মীরার কথা শুনে একটু হাসে, তারপর বলে, জানো মীরা, তুমি যদি অতীতের মীরা হতে তাহলে এই কথা বলতে না। ঠিক বুঝলাম না আপনার কথা। মানে আমি কখনো মিথ্যা কথা বলি না, আর প্রুফ ছাড়া তো প্রশ্নই আসে না। তাহলে আমাকে প্রুফ দেখান। শিওর। তারপর সাহেল মীরাকে কিছু ছবি দেখায় যায় মীরা আর সাহেলের আগের তোলা, আর বলে, মীরা, তুমি যে রুমে তোমার আর রায়ানের অনেক ছবি আর ডায়েরি দেখেছিলে ওইটাই তোমাদের বেডরুম ছিল, আর সেখানে তোমাদের অতীতের অনেক কিছু আছে। তাই রায়ান তোমাকে যেতে দেয় না যাতে তুমি সত্যিটা না জানো। আর আমি শিওর তুমি যদি রায়ানকে যদি কিছু তুমি অতীতের কথা জিজ্ঞাসা করো তাহলে ও তোমাকে মিথ্যা বলবে না। বুঝলাম। আচ্ছা তাহলে আমি আসি। আগে আমার একটা কথা শুনে যাও। জি বলুন। রায়ানকে ছেড়ে যেও না, ও তোমাকে অনেক ভালোবাসে। আমি আপনাকে ঠিক বুঝতে পারছি না। আমি রায়ানকে ছেড়ে চলে যাব সত্যিটা জানলে, তাও আপনি আমাকে সত্যিটা বললেন। এখন আবার বলছেন ওকে ছেড়ে না যেতে। জানো তো মীরা, রায়ান আমার ভালোবাসা, আমার বাঁচার মাধ্যম কেড়ে নিয়েছে। তুমি বলো আমি কিভাবে ওকে কষ্ট দিয়ে ছেড়ে দিই, না কষ্ট দিয়ে? আর তোমাকে আমি ছেড়ে না যাওয়ার কথা এই জন্য বলছি কারণ রায়ান তোমাকে ভালোবাসে, অনেক বেশি ভালোবাসে, হয়তো আমার থেকেও বেশি। আর তাই আমি চাই তুমি ওকে ছেড়ে যেও না। প্লিজ মীরা, ওকে ছেড়ে যেও না। রায়ান ভুল যেহেতু করেছে সেহেতু শাস্তি পেতে হবে, তারপর আমার স্টাইলে। বলেই মীরা সেখান থেকে চলে গেল। সাহেল মীরা যাওয়ার দিকে তাকে একটা মুচকি হাসি দিল। সে হয়তো জানে মীরা কি করবে। রায়ানের খুব প্রিয় রং হচ্ছে নীল, তাই মীরা একটা নীল রঙের শাড়ি পরেছে, সাথে টুকটাক সাজুগুজু। রায়ানের অফিস থেকে বাসে আসতে প্রায় রাত 10টা বেজে যায়। রুমে এসে দেখে মীরা নেই। ওয়াশরুমে দেখে কিন্তু সেখানেও নেই। মীরাকে না পেয়ে রায়ান যেন পাগল হয়ে যায়, দিশাহারা হয়ে খুঁজতে থাকে তাকে। হঠাৎ রায়ানের চোখ যায় কোনার রুমটায় চোখ যেতে রায়ানের বুকটা ধুকধুক করে ওঠে, কারণ রুমটায় রায়ান আর মীরার অতীত থাকত।
রুমটা রায়ানের সবসময় তালা মেরে রাখে, কিন্তু এখন রুমটায় তালা নেই। তার উপর রুমটার দরজা সম্পূর্ণ খোলা আর সেখান থেকে লাইটের আলো আসছে। রুমে লাইট জ্বালানো দেখে রায়ানের ঝোপ বুঝতে বাকি রইল না যে মীরা রুমটার ভেতরে আছে। অজানা একটা ভয় কাজ করছে রায়ানের ভেতর। তবে কি মীরা সব জেনে গেছে? সে কি তাকে ছেড়ে চলে যাবে? একবার কি মাফ করবে না তাকে? প্রশ্নগুলো বেশ ভাবলোভাবেই করে করে খাচ্ছে রায়ানের মাথাটাকে। কি করবে বুঝতে পারছে না রায়ান। রুমটায় যাবে কি যাবে না এটা ভেবেই 3 মিনিট সেখানে দাঁড়িয়ে থাকে। তারপর কিছুটা সাহস সঞ্চয় করে রুমটার দিকে এগোতে থাকে। রুমটার ভেতরে ঢুকতেই কে যেন রায়ানকে খুব শক্ত করে জড়িয়ে ধরে। আচমকে এভাবে জড়িয়ে ধরায় রায়ান কিছুটা ভয় পায়। পরক্ষণে নিজেকে সামলে নেয়, কারণ সে জানে তাকে জড়িয়ে থাকা ব্যক্তি আর কেউ না, মীরা। তাই রায়ানও মীরাকে জড়িয়ে ধরতে নেবে তার আগেই মীরা রায়ানের ঠোঁট দুটো দখল করে নেয়। মীরার এমন করায় রায়ান অনেকটা অবাক হয়, কারণ মীরা কখনোই রায়ানকে নিচ থেকে কিস করেনি। রায়ান মীরাকে ছাড়াতে নিলে মীরা আরও বেশি করে রায়ানকে কিস করতে শুরু করে। তাতে রায়ান আর নিজেকে ধরে রাখতে পারে না, সে মীরাকে সমান তালে কিস করতে শুরু করে। কিছুক্ষণ পর মীরা রায়ানের কাছ থেকে সরে আসে। মীরা সরে আসতে রায়ান মীরাকে মাথা থেকে পা পর্যন্ত একবার স্ক্যান করে নেয়। অপরূপ লাগছে তার মায়াপুরীকে। রায়ান হাসি মুখে মীরাকে জিজ্ঞাসা করে, আজকে এত সুন্দর করে সাজলে যে? ওমা, সাজবো না? আজকে তো আপনার জন্য একটা বিশেষ দিন, যা আপনি আজীবন মনে রাখবেন। মীরার কথা শুনে রায়ান বুড়ো কুচকে মীরার দিকে তাকায়। পরক্ষণে তার মনে হয় তারা তো তাদের আগের রুমে। রায়ানের মধ্যে আবার ভয় কাজ করা শুরু করে। ভয় পেয়ে মীরাকে বলে, তুমি এখানে কেন? চলো এখান থেকে চলো। কেন যাব? তাছাড়া আমি আমাদের অতিথির রুম দেখতে আসছি। ও, অতিথির রুম মানে? আরে, আমার বজ্জাত বর দেখি 4 মাস মেন্টাল হসপিটাল থেকেও ঠিক হলো না। আচ্ছা, যে হাসপাতালে গেছিলেন সেটা মনে হয় ভালো না। এক কাজ করে আবার ভালো একটা হসপিটালে নিয়ে যাবো, ওকে? দেখো মীরা, তুমি কি কি বলছো? আমি কিছু বুঝতে পারছি না। আরে, আপনি কি সব ভুলে গেছেন? আবার তুতলাচ্ছেন। আমার কি মনে হচ্ছে জানেন? কি? আমার মনে হচ্ছে আমার স্মৃতিশক্তি যায় নাই আপনার কাছে, তাই না মিস্টার বজ্জাত মিথ্যাবাদী, সুইট বিশ্বাসঘাতক বর? দেখো মীরা, আমি তোমাকে বলতাম। ও, শাট আপ মিস্টার রায়ান আহমেদ। আচ্ছা, কখন বলতেন আপনি? এই 1 মাসও কি একদিনও সুযোগ হয়নি বলার? দেখো মীরা, হাইপার হয়ে না। আমি এটা ইচ্ছা করে করিনি, শুধুমাত্র তোমাকে পাওয়ার জন্য করেছি। ও রিয়েলি? তাহলে বলুন তো, আমি কোনো বাজারের পণ্য যে আমাকে পাওয়ার জন্য এগুলো করেছেন? মীরা, আমি আর কি বলা বাকি আছে আপনার? যা জানার তা কিন্তু আমি জেনে গেছি। অ্যান্ড ইউ নো হোয়াট মিস্টার রায়ান, আপনার জন্য আমার স্মৃতিশক্তি হারিয়েছি। আমার বেবি মারা গেছে। এর শাস্তি আপনি পাবেন, নিশ্চয়ই পাবেন। দেখো সাহেল, যা বলতে না দে মীরা বলল, একটা কথা জানেন কি আপনি জীবনেও শুধরাবেন না। কি বলতে যাচ্ছিলেন জানি। ও, বুঝতে পেরেছি। আপনি বলতে চাচ্ছেন সাহেলের জন্য আমার বেবি মারা গেছে। ওয়েল মিস্টার, ও তো জানতো না আমার বেবি পেটে, কিন্তু আপনি তো জানতেন। তাছাড়া পুরো 1 বছর আমি আপনার সাথে ছিলাম। তখন কি সময় হয়নি আপনার বলার? হ্যাঁ, হয়তো রাগ করতাম, কিন্তু পরে হয়তো সেটা চলে যেত। কিন্তু এখন আপনাকে আর মাফ করব না। আপনার জন্য অনেক কিছু হারিয়েছে। আর না, তো তুমি সাহেলের কাছে চলে যাবা? বলেছিলাম না মিস্টার রায়ান, আপনি জীবনে শুধরাবেন না। দেখেছেন, প্রমাণটা কিন্তু আপনার সামনে। বলেই মীরা চলে যেতে নিল, দরজার কাছে এসে দাঁড়ায় যায়। তারপর বলে, মীরা বলল, আপনার শাস্তিটা বলতে ভুলে গেছি। শুনুন, কি শাস্তি? কিছু বলছেন না যে? আচ্ছা যাক, আর বলতে হবে না, আমি বলে দিচ্ছি। আপনি জানেন আমাদের বিয়ের 6 মাস হতে চলছে, আর 5 মাস বাকি। সো মিস্টার রায়ান, ডিভোর্স লেটারটা কিন্তু আপনি 5 মাস পরেই পাচ্ছেন। বলেই মীরা তাড়াতাড়ি করে রুমের দরজা লাগিয়ে দেয়। তারপর বাসা থেকে বের হয়ে সোজা বাস স্ট্যান্ডে চলে আসে আর চিটাগাংয়ের বাসে উঠে যায় গন্তব্য মা বাবার কাছে। বাসে উঠে মীরা সাহেলকে কল করে, সাহেল, আমি বাসে উঠে গেছি, আপনি প্লিজ বাসায় গিয়ে একটু দেখবেন রায়ান কি করছে, কোনো আজে বাজে কাজ করছে নাকি। হ্যাঁ যাচ্ছি, কিন্তু একটা কথা ছিল। যে বলুন। তুমি কি রায়ানকে একেবারে ছেড়ে চলে যাচ্ছ? আপনার কি মনে হয় আমি চলে যাচ্ছি বলে রায়ান আমাকে চলে যেতে দেবে? না, কিন্তু এটা আমার প্রশ্নের উত্তর না। জানেন তো সাহিল, ওনার জন্য অনেক কিছু হারিয়েছি। এভাবে তো শাস্তি দেওয়া ছাড়া ছেড়ে যেতে পারবো না। কিছুদিন শাস্তি দিই, তারপর না হয় কাছে টেনে নেব। মীরার কথা শুনে সাহিল একটু হাসলো। তারপর ফোন কেটে রায়ানের কাছে যাওয়ার জন্য গাড়ি স্টার্ট দিল। সাহিল রায়ানের বাসায় ঢুকতেই ভাঙচুরে কিছু শব্দ পায়। কোন রুমটার কাছে আসতে বুঝতে পারে রুমটা থেকে আওয়াজ আসছে। তাড়াতাড়ি করে রুমের দরজাটা খুলে রুমের ভেতরে ঢুকে দেখে রায়ান ফ্লোরে বসে বসে কান্না করছে। সাহেল রায়ানের কাছে আসতে রায়ান সাহেলকে জড়িয়ে ধরে, তারপর বলে,
দেখ না সাহিল, মীরা আমাকে রেখে চলে গেছে। ও বলে আমাকে ডিভোর্স দেবে। প্লিজ ওকে মানা কর না যেন আমাকে ডিভোর্স না দেয়। আমি বাঁচবো না সাহিল, ওকে ছাড়া আমার শ্বাস নিতে পর্যন্ত কষ্ট হয়। একবার হারিয়েছি, আবার হারাতে পারবো না। সাহিল বলল, তাহলে চল মীরার কাছে। ওকে আসবে? ভয় লাগে আমার, যদি আমাকে ফিরে দেয়। চেষ্টা তো করে দেখতে পারিস, একবার না পারলে দেখো শতবার। তাছাড়া এত কিছু করছোস, এত করে তোর ভয় লাগে, যত সব। এত মুখ না বানিয়ে এখন যাবি। কোথায়? সাহিল বলল, তোর পাচার করে দিতে। মানে আমার আবার কি কিনবে? সাহিল বলল, আরে মীরা কিনবে। যদি না কিনে তাহলে তোকে আবার মেন্টাল হসপিটালে পাঠাবো। এখন চল। কিন্তু কায়রা আর আবিরও যাবে আমাদের সাথে। আসার সময় কল দিচ্ছিলাম, বলছি এয়ারপোর্টে থাকতে, এতক্ষণে মনে চলে আসছে। তারপর রায়ান আর সাহিল এয়ারপোর্টে যায়। সেখানে গিয়ে দেখে কায়রা আর আবির আগেই সেখানে দাঁড়িয়ে আছে। কিরে রায়ান, আলী সরকার, কেমন আছিস? ভালো না, তোর ভাবি গেছে গা আমারে রেখা। দাঁড়া, আমি এগুলো কী ভাষায় কথা বলছি, আসলে আমার মাথা গেছে। কায়রা বলল, আরে তা কি আর নতুন কি, আচ্ছা তাহলে যাওয়া যাক। অবশ্যই। তারপর সবাই প্লেনে করে ডাইরেক্ট চিটাগাঙে। এদিকে মীরা বাস থেকে একমাত্র নামলো। নেমেই একটা ট্যাক্সি নিয়ে তার মা বাবার বাসায় চলে আসে। বাসে ঢুকতে দেখে রায়ানরা অনেক আগেই তাদের বাসায় ড্রয়িং রুমে বসে আছে। মীরাকে ঢুকতে দেখে আবির বলে ওঠে, ভাবি কেমন আছো? আমি আপনাকে ঠিক চিনলাম না। আরে মীরা ও আবির। ও তাহলে আপনি আবির, নাইস টু মিট ইউ। অ্যান্ড সাহেল, আপনি আপনার বন্ধু বান্ধবীদের নিয়ে তাড়াতাড়ি বের হয়ে যান, না হলে অপমান হয়ে বের হতে হবে আপনাদের। দেখো, জাস্ট শাট আপ। আপনি তো আরও আগে বের হবেন, তাই কিছু বলার অধিকার আপনার নেই। সো প্লিজ, অপমান না হতে চাইলে এখান থেকে দ্রুত সম্ভব চলে যান। বলে মীরা নিজের রুমে চলে যায়। মীরাকে চলে যেতে দেখে রায়ান মীরার পিছু নিতে চায়, কিন্তু তার আগেই সাহিল রায়ানকে যেতে মানা করে। এখন ওর মাথা গরম, গেলে শুধু শুধু অপমানিত হবি। ওর মাথা ঠান্ডা হলে তারপর কথা বলিস। এখন চল, যাওয়াটাই ভালো, চলে যাই আমরা। তাহলে আন্টি আঙ্কেল, আজ আমরা আসি। আরেকটু বসো। না আন্টি, অন্য একদিন, আমরা তো চিটাগাং আছি না। তারপরও চিন্তা করেন না বাবা, কাল আসবো আপনার মেয়ের রাগ ভাঙাতে। তারপর রায়ানরা চলে যায়। ওরা যেতেই মীরার মা বাবা রুমে আসে। মীরার ব্যাগ থেকে জামা নিয়ে আলমারিতে রাখছিল। মা বাবার রুমে দেখে বলে, তোমরা হঠাৎ এখানে? তুই যা করছিস তা কিন্তু একদম ঠিক না। কি ঠিক না বাবা? আমি যা করছি তা আমাদের ঠিক লাগছে না। আর ও যা করছে তা কি সব ঠিক? মীরার মা বলল, আমরা সেটা বলিনি। তাহলে কি বলতে চাচ্ছ? একটা কথা শুনে রাখো মা, দোষ কিন্তু তোমাদেরও কম না। তোমারও আমার কাছ থেকে সত্যিটা লুকিয়েছ। হ্যাঁ, কিন্তু তোর ভালোর জন্য, তাই নাকি? তাহলে শুনে রাখো, আমি ভালো নেই। তোমাদের এত মিথ্যা বলার পরেও আমি ভালো নেই। প্লিজ আমাকে একা থাকতে দাও। কিন্তু তোমরা কি চাচ্ছ আমি অন্য কোথাও যাই? মীরার মা বাবা আর কিছু বলল না, রুম থেকে চলে যায়। এভাবে কেটে যায় প্রায় 2 মাস। এই 2 মাস রায়ান নানাভাবে মীরার রাগ ভাঙানোর চেষ্টা করে, কিন্তু প্রতিবারই মীরা রায়ানকে অপমান করে। তাও রায়ান হাল ছাড়ে না। মীরা যদি অপমানিত করুক না কেন, সে তবুও মীরার কাছে যায়। কিছুদিন ধরে মীরা নিজের মধ্যে কারোর অস্তিত্ব অনুভব করছে। তার বুঝতে বাকি রইল না সে যে প্রেগনেন্ট। মীরার মধ্যে এক অজানা আনন্দ কাজ করছে, কিন্তু তা বেশিক্ষণ থাকে না। তার মনে পড়ে যায় এটা ওর দ্বিতীয় বেবি। রায়ানের জন্য তার প্রথম বেবি মারা গেছে। ভাবতেই কান্না চলে আসে মীরার। কেমনে তোমাকে মাফ করবো রায়ান, তুমি তো অনেক বেশি ভুল করে ফেলেছ। জানো রায়ান, তোমাকে যদি আমি ভালোই বাসতাম, নাই বাসতাম ভালো, তাহলে হয়তো এত কিছুর পরেও তোমাকে মেনে নিতাম না। তবে আরেকটু শাস্তি তোমাকে পেতে হবে। তারপর কেটে যায় প্রায় অনেক দিন। এর মধ্যে রায়ান অসুস্থ হয়ে পড়ে, পাগলের মতো বিহেভ শুরু করে। তে মীরা ভেবেছে আজকে রায়ানকে একটু শাস্তি দেওয়ার পর সারা জীবনের মতো আপন করে নেবে। তাই রায়ান সাহেল আর কায়রা আর আবিরকে একটা রেস্টুরেন্টে আসতে বলে। যথাসময় তারা সবাই চলে আসে। রায়ান মীরার সামনে বসে আছে অপরাধীর মতো, আর মীরা রায়ানের দিকে রাগি চোখে তাকিয়ে আছে। কি? হ্যাঁ, কি সমস্যা আপনার? আবার পাগল প্ল্যান প্রোগ্রাম নাকি? মীরা, আই এম সরি, প্লিজ আমাকে মাফ করে দাও। আই ক্যান্ট লিভ উইদাউট ইউ, প্লিজ ফরগিভ মি। মাফ করতাম যদি এসব ইংলিশে পটাপট না করতেন। মানে? মীরা কিছু না বলে রেস্টুরেন্ট থেকে বের হয়ে যায়। মীরার সাথে সাথে বাকিরাও বের হয়। রায়ান বের হয় সবার লাস্টে। সবাই রাস্তা পার হতে একটা চিল্লানির আওয়াজ পায়। পেছনে তাকাতে দেখে রায়ান রক্তাক্ত অবস্থায় রাস্তায় পড়ে আছে। এটা দেখা মাত্রই মীরা রায়ানের কাছে দৌড়ে চলে আসে। রায়ানের গাল ধরে বলতে থাকে। মীরা বলল,
প্লিজ রায়ান চোখ খোলো, দেখো আমি তোমাকে মাফ করে দিচ্ছি, প্লিজ চোখ খোলো। সাহেল বলে, মীরা ওকে হাসপাতালে নিতে হবে, প্লিজ সরো। না আমি সরবো না, প্লিজ রায়ানকে উঠতে বল। আচ্ছা উঠতে বলবো এখন, প্লিজ সরো। বলছি না আমার রায়ানকে ছাড়বো না। কেন বুঝতে বলতে বলতে মীরা অজ্ঞান হয়ে যায়। 6 বছর পর মীরা বলল, নায়রা বেবি মার কাছে আসো প্লিজ, এত দৌড়াদৌড়ি করে না, মানা ভালো। নায়রা বলল, না তোমার মেয়ে ভালো না। দৌড়িয়ে বাবার কোলে উঠে যায়। মীরা বলল, দেখছেন আপনার মেয়ে কেমন দুষ্ট হয়েছে। না আমি ভালো, তাই না বাবা? ওরে আমার ভালোর ফ্যাক্টরি। আচ্ছা রায়ান, কায়রা, সাহিল আর আবির কই? ও আসবে না? জানো ওরা মেবি রাস্তায়, একটু পরে চলে আসবে। আচ্ছা তাড়াতাড়ি আসলে ভালো। রায়ান বলল, আচ্ছা নায়রা তুমি একটু চোখ বন্ধ করো তো। কেন, মামাকে আদর করবা? নায়রা এগুলো কি? হ্যাঁ। আর রায়ান আপনি কি শুরু করেছেন? কি শুরু করেছি মানে? আজকে তো একটাও কিস করিনি। তাই নাকি? তাহলে সকালে কে দিল? ওটা তো ভুলে গেছে। এখন যেটা দিব ওটা সজ্ঞানে দিব। একদম না, সাহিল কায়রা আবির এখনই চলে আসবে। তাই তো এখনই দিচ্ছি। দিতে দিকে অ্যানা বলেই মীরা দৌড়ে চলে যায়। আর এটা দেখে রায়ান নায়রাকে বলে, দেখছো মামুনি, তোর মামা বাবাকে একটু আদর করে না? নায়রা বলল, মাম্মাম না করলো কি হয়েছে, আমি তোমাকে আদর করবো। রায়ানকে চুমু দিয়ে বলল কথাটা নায়রা। এর কিছুক্ষণের মধ্যে সাহিল কায়রা আর আবির চলে আসে। কেমন আছে সাহিল আবির? সাহিল আর আবির বলল, ভালো। কায়রা কায়রা বলল, কিরে আমাকে জিজ্ঞেস করলে না? তুমি তো সাহিলের সাথে ভালোই আছো, তোমাকে আর কি জিজ্ঞাসা করব? তুমি আসলে ফালতু। একেবারে ঠিক বলছো। তা তোমরা বিয়ে করছো কবে? এই তো 1 মাস পরে। তাহলে 1 মাস পর তুই জেলখানায় আটক হচ্ছিস। আপনার ফালতু কথা জীবনের শেষ হবে না। ঠিক বলছো ভাবি। কিন্তু তোমার বিয়ে কবে হবে? কাউকে তো পাইনি এখন, যাকে তোমাদের মতো মনের অজান্তে ভালোবেসে ফেলবো। রান বলল, তাহলে ভাই তুই আশা বাদ দিয়ে দে, বলেই সবাই হেসে উঠল। প্রিয় লিসেনার, গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। এরকম দুষ্টু মিষ্টি প্রেমের গল্প যদি আপনারা আরও পেতে চান, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আর চ্যানেলের পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন, যাতে করে নতুন কোনো ভিডিও আপলোড হলেই আপনারা সাথে সাথে নোটিফিকেশনের মাধ্যমে পেয়ে যান। দেখাবে পরবর্তী কোনো গল্পে। সেই সাথে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।